হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত সেকেন্ড পেপারের অধ্যায় 8 নিয়ে আলোচনা করব, স্থিতিবিদ্যা। তাহলে চলো আজকের জার্নি শুরু করে দিই। জার্নি শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। খেয়াল করো, আমরা জানি যে বলবিদ্যার দুইটা পার্ট, একটা হলো স্থিতিবিদ্যা আর একটা হলো গতিবিদ্যা। এই স্থিতিবিদ্যায় আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করি? এই টপিকটা অনেক বড়, অনেক ক্রাইটেরিয়া নিয়ে এখানে আলোচনা করা হয়। আর তুমি একটা চিন্তা করো যে এখানে একটা অবজেক্ট আছে, লাইক এইখানে একটা সিম্পল অবজেক্ট আছে, ওকে? এখন এই অবজেক্টে নানান দিক থেকে ফোর্স আসতেছে। এখানে F1, এইখানে F2 ফোর্স, জাস্ট নামকরণ করতেছি, এখানে F3 ফোর্স, ওকে? আমি বল প্রয়োগ করতেছি, ওকে? অথবা বলি যে তিনজন তিন দিক থেকে বল প্রয়োগ করতেছে। বাট কি হইতেছে বলতো, যে এখানে কোনো নরণচরণ নাই। হ্যাঁ, দ্যাট মিনস এই তিনটা বল বা তিনটা ফোর্স কি হয়েছে, তাদের সামেশন, আলটিমেট লব্ধি, এটা কত? 0। ওকে, দ্যাট মিনস বস্তুটা স্থির অবস্থায় আসছে, বাট তার উপরে কিন্তু ফোর্স অ্যাপ্লাই হইতেছে। ওকে, তারপরে কি বস্তুটা স্থির অবস্থায় আছে। এই যে সিচুয়েশন, ওকে, এটা নিয়ে যখন আমরা কি করব, অ্যানালাইসিস করব, আমরা যখন এখানে তার অবস্থা, আরো যে কিছু ক্রাইটেরিয়া আছে, ওকে, এগুলো যখন যাচাই বাছাই করার চেষ্টা করব, তখন যে এরিয়াটাকে বলে, আলোচনার যে এরিয়াটা, এটাকে বলা হয় স্থিতিবিদ্যা। জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, ওকে? এটাই যে পুরো স্থিতিবিদ্যা বুঝাইতেছে এমন না, ঠিক আছে? লাইক এরপর আমি আসি গতিবিদ্যায়, কি নিয়ে আলোচনা করব। খেয়াল করো, গতিবিদ্যায় লাইক একটা চিন্তা করো যে একটা বস্তু, হ্যাঁ, এই বস্তু আমি এখন ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে? জাস্ট একটা ফোর্স, ওকে, জাস্ট একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে? আমি জানি অ্যাক্সিলারেশন হবে, তাই না? ফোর্স ইজ প্রপোর্শনেট টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এখন এই যে গতিশীল যে একটা ব্যাপার, বস্তু এখন গতিশীল অবস্থায় আছে, এই গতিশীল অবস্থা নিয়ে যে আলোচনা হবে, ওকে, এই আলোচনার বিষয়বস্তুকেই বলা হয় গতিবিদ্যা, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা আজকে অধ্যায় 8 নিয়ে আলোচনা করব, যেটা হলো স্থিতিবিদ্যা। পরবর্তীতে যখন আমরা অধ্যায় 9 যাব, তখন বিস্তর, মানে গতিবিদ্যা নিয়ে বিস্তর আলোচনা হবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা অধ্যায় 8 শুরু করার আগে এখানে ইম্পর্টেন্ট টপিক কিছু একটু দেখিনি, এবং টপিকের পাশে তোমরা জানো যে আমরা গুরুত্বের বিবেচনায় এগুলাকে 1 স্টার, 2 স্টার, 3 স্টারের মাধ্যমে মার্ক করে রাখি, ওকে? যেমন দেখো, অধ্যায় 8-এ এখানে 6টা টাইপ, আর এখানে আরো ইন টোটাল 11টা টাইপ। হ্যাঁ, আমরা এখানে মার্ক করছি, মানে পুরো চ্যাপ্টারটাকে এই 11টা টাইপে ভাগ করছি, এবং সাথে এখানে তার গুরুত্বের বিবেচনায় 1 স্টার, 2 স্টার দিয়ে রাখছি। তো একটা ডিসক্লেমার দিয়ে দিই, শুরুতে একটা কথা বলে নেই, সেটা হইলো যে 1 স্টার, 2 স্টার, এগুলা জাস্ট কি অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমরা দেখছি যে, লাইক এখানে চিন্তা করো, দুইটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিক সূত্রের প্রয়োগ সংক্রান্ত যে সমস্যাগুলি আছে, এগুলা দেয়া আছে 3 স্টার। দেন আরেকটা কি, এখানে কোণ নির্ণয় সংক্রান্ত 3 স্টার। ওয়ারেজ এখানে দেখো, ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত যে সমস্যাগুলি আছে, এটাকে 1 স্টার, ঠিক আছে? আরো একটা দেখাই, যেমন 2 বা ততোধিক বলের লব্ধির মান সরাসরি নির্ণয়ের সূত্র এবং লম্বাংশ উপপাদ্য, এটা 2 স্টার। এখন তুমি কি এই যে 1 স্টার যেটা আছে, ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত যে সমস্যাবলী, এটা কি পড়বে না? অবশ্যই পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ওকে? আমার মতে অ্যাডমিশনে অ্যাকচুয়ালি কোনো টপিকই বাদ দেওয়া উচিত নয়, ঠিক আছে? কারণ কখন কোনটা আসবে, যেমন এই চ্যাপ্টার থেকে দেখা গেল যে একটা ম্যাথে আসছে ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত, ওকে, বা অথবা ডিরেক্টলি না আসলেও এই নলেজটা তোমাদের লাগবে, এই ম্যাথটা করার ক্ষেত্রে এটা লাগতে পারে। তখন কি করবা? তখন নার্ভাসনেস কাজ করবে যে আমি তো এটা পড়ি নাই, ওকে? এই জিনিসটা করা যাবে না। তো যতগুলা টাইপে এখানে আছে, প্রত্যেকটা জিনিস পড়তে হবে, ভালো করেই পড়তে হবে। হ্যাঁ, আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে, যেগুলো 3 স্টার আছে এইগুলা যাতে কখনোই মিস চলে না যায়। হ্যাঁ, যেমন এখানে একটা 3 স্টার আছে যে 3টি বল সাম্যাবস্থায় থাকলে তা থেকে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলি আছে, এটা 3 স্টার। দেন উপরে একটা টপিক দেখো, 3টি সমবিন্দু বল সাম্যাবস্থার সৃষ্টি করলে তা হতে বলত্রয়ের অন্তর্গত কোণ নির্ণয় সংক্রান্ত যে সমস্যা, ঠিক আছে? এইগুলা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ওকে? সো এইগুলা ভালো করে করতে হবে, সময়ের মধ্যে করতে পারতেছি কিনা এটা যাচাই বাছাই করতে হবে। আমি পারি, আমরা সব ম্যাথই করতে পারি, সব ম্যাথই বুঝি, কিন্তু কত সময়ের মধ্যে আমরা করতে পারি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
যেমন এই চ্যাপ্টার স্থিতিবিদ্যার পরবর্তী চ্যাপ্টার উইচ ইজ গতিবিদ্যা, এই দুইটা চ্যাপ্টারে দেখা যায় যে আমরা ম্যাথ বুঝি, ম্যাথ আহামরি কঠিন এমনও না, ম্যাথ বুঝি, করতে পারি, কিন্তু প্রশ্ন হইছে কত সময়ের মধ্যে করতে পারি। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমার যেটা মনে হয় যে কিছু শর্টকাট তো জানা উচিত, বাট একদম শর্টকাটের উপরে এত শর্টকাট যদি তুমি মুখস্থ করতে যাও, বা টোটালি যদি শর্টকাটের উপরেই তুমি রিলাই করার চেষ্টা করো, ডিপেন্ডেন্ট হয়ে যাও, তখন কিন্তু অনেক ঝামেলা। ওকে, এক তো তোমাদের নর্মাল সূত্রই যেখানে মনে থাকে না, এখানে এত শর্টকাট কেমনে মনে থাকবে? তো এই জিনিসটা যাতে মাথায় থাকে, যে শর্টকাট আমরা যেখানে দরকার আমরা নিজেরাই দেখাই দিব যে এইখানে এই ধরনের ম্যাথ খুব বেশি পরিমাণে আসে, তোমার শর্টকাট গুলো জানা উচিত। ঠিক আছে, এর বাইরে যদি তোমার শর্টকাট মনে রাখতে হয়, তো আমি যেটা বলবো প্র্যাকটিস করে করে মনে রাখো, লং কাটে করো, পাশে শর্টকাটে এটা সলভ করো, এবং বারবার করো, কারণ এই ধরনের ম্যাথই খুব বেশি পরিমাণে আসে। ওকে, তো যাই হোক, এটা সিম্পল একটা ওভারভিউ দিছি যে আমরা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা কিভাবে ট্যাকেল করতে পারি। ওকে, সো এখানে টাইমটা ম্যাটার করে, আমি আবার বলতেছি এখানে টাইমটা ম্যাটার করে, আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা 11টা টপিক আছে, আমরা এইগুলা ধাপে ধাপে আলোচনা করব। ওকে, খেয়াল করো, এখন এই লেকচারে, আজকের এই লেকচারে আমরা জাস্ট একটা টাইপ নিয়ে আলোচনা করব। টাইপটা কি? দুটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিক সূত্রের প্রয়োগ সংক্রান্ত যে সমস্যাগুলি আছে, গুরুত্বের বিবেচনা, এটা দেখাই যাচ্ছে এটা 3 স্টার, বেশ গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো এটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, আমরা একটু অ্যানালাইসিস করি, আর টাইপটা শুরু করার আগে দেখি আমরা এটা এমসিকিউ রিটেনে কতবার আসছে। এমসিকিউ তো দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। ওকে, 1 2 3 4 4বার আসছে এই টপিক থেকে। দেন খেয়াল করো, এটা রিসেন্ট একটা মানে ডাটা আমরা এখানে দিছি, রিসেন্টলি জাস্ট 11-12, দ্যাট মিনস এখন 23 সাল, তোমরা 24 সালে পরীক্ষা দিবা অনেকেই। সো খেয়াল করো, বাট আমরা মোটামুটি 10 সাল মানে প্রিভিয়াস 10 ইয়ার অ্যানালাইসিস এখানে করা আছে, বা ধরো 10 12 15, এগুলাই আসলে দেখা উচিত যে ট্রেন্ডটা এখন কোন দিকে, কোন ধরনের ম্যাথ এখন আসতেছে। ওকে, দেন খেয়াল করো, এগ্রিকালচারের গুচ্ছতে আসছে, আরইউতে আসছে, জেইউতে আসছে, জেএনইউতে আসছে, সিইউতে আসছে বেশ কয়েকবার, বুঝতে পারতেছো। দেন রিটেনে দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে একবার আসছে। ওকে, অলরেডি বলে ফেলছি এটার গুরুত্ব কেমন, বেশ গুরুত্বপূর্ণ। চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, এখানে কি বলছে, যে একটি কণার উপর পরস্পর কোন কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। ঠিক আছে, একটি কণার উপর, ওকে, কণার উপর পরস্পর কোন কোণে, উইচ ইজ লাইক একটা অ্যাঙ্গেল, আমরা যদি এখানে বলি কোন কোণে, দ্যাট ইজ আলফা কোণ, আমরা এখানে আলফা ধরে নিব, আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান উইচ ইজ আর আকারে, আর ভেরিয়েবলের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করব, আর মান ও দিক আমরা প্রকাশ করব। এখন খেয়াল করো, আলফা আলফা আমরা কি করতেছি, যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, নেক্সট লব্ধিটা কি, এই যে দুইটা বল আমি প্রয়োগ করতেছি, এই দুইটা বল কি হবে, এই দুইটা বলের মান কেমন হইতে পারে, তাদের রেজাল্ট। ঠিক আছে, এই যে দুইটা বল আমি মানে ফোর্স, এখানে একটা ফুটবল আছে, আমিও বল বলতেছি, আই থিঙ্ক ফোর্স বলা উচিত। তো খেয়াল করো, এই যে দুইটা ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, লাইক এখানে এটাকে একটা কণা চিন্তা করো। ওকে, দুইটা ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করি এই একটা কণার উপরে, তাইলে তার ফলাফলটা কি হবে? যেহেতু আমি মানে আমার কি বলা যায়, ক্রিয়াটা হইলো কি একটা ফোর্স নিয়ে আমি আলোচনা করতেছি, তাহলে লব্ধিটা আমি ফোর্সই চিন্তা করবো, তাই না? তো এই ফলাফলটা কেমন হবে বা লব্ধির মানটা কেমন হবে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে এখন আসি দিকের ক্ষেত্রে, দিক কোন দিকে হবে। ওকে, এই যে লব্ধি কোন দিকে হবে, তাহলে আমার দিক যখন প্রকাশ করতে হয় তখন আমাদের একটা রেফারেন্স লাগে। ওকে, একটা একটা রেফারেন্সের সাপেক্ষে আমরা কি করি, দিকটা নির্ণয় করি। তাহলে এইখানে কি রেফারেন্স হইতে পারে, এইখানে আমি এই বল বা ফোর্সটাকে আমি ধরতে পারি, অথবা এই ফোর্সটাকে ধরতে পারি। সাধারণত দেখো, যে ভূমির হরাইজন্টালে, ঠিক আছে, বা হরাইজন্টাল দিক বরাবর যে ফোর্সটা আছে, বা ভূমির সমান্তরাল বরাবর যে ফোর্সটা আছে, ওইটাকে আমরা কি করি, রেফারেন্স হিসেবে ধরে নেই। এটার সাপেক্ষে লব্ধি কোন দিকে আছে এটা মেজার করার চেষ্টা করি। আমরা চাইলে ওইটাও কিন্তু করতে পারতাম। ঠিক আছে, যাই হোক, তো খেয়াল করো, এটা কি কিসের মাধ্যমে প্রকাশ করা হয়, থিটার মাধ্যমে প্রকাশ করা হয়। তো চলো আমরা একটা সিনারিও দেখি যে অ্যাকচুয়ালি কি ঘটতে পারে। হ্যাঁ, লাইক চিন্তা করো, আমরা একটু খেলার মাধ্যমে চলে যাই। ওকে,
খেয়াল করো এখানে একটা ফুটবল আছে, সো ফুটবল খেলায় কি হবে, একটা ইনসিডেন্টের কথা আমরা এখন বলবো, যে স্ট্রাইকার কি করছে, এই যে পি ফোর্স নিয়ে এই বলে সজোরে লাথি দিচ্ছে, ঠিক আছে। এট দ্যাট টাইম আমার ডিফেন্ডার কি করছে, স্ট্রাইকারের ফোর্সের দিকের সাথে আলফা কোণে এই যে এই রেখা বরাবর কিউ ফোর্স নিয়ে সজোরে বা কিউ ফোর্সে সজোরে বলটাকে লাথি দিচ্ছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখন কি ঘটবে, ওকে দ্যাট মিনস বল চলে গেছে মাঠের বাইরে, তাই না। তো খেয়াল করো এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে, দেখো স্ট্রাইকার এদিকে লাথি দিচ্ছে, ডিফেন্ডার এদিকে লাথি দিচ্ছে, ঠিক আছে। তো বল কোন দিকে যাবে, অবশ্যই মাঝ বরাবর, এবং এই ধরনের ইনসিডেন্ট তোমরা আগেও দেখছো। এখন তুমি চিন্তা করো যে এখানে একটা কথা আমি বলি, যে বল কিন্তু অনেক দূরে গেছে, ঠিক আছে, কিন্তু আমি লাইন কিন্তু এত দূরে দেই নাই, ওকে। আমি ফোর্স নিয়ে আলোচনা করছি, আমি এখানে ফোর্স নিয়ে আলোচনা করছি, আমি কিন্তু ডিসপ্লেসমেন্ট অথবা সরণ নিয়ে কিন্তু আমি এখানে কথা বলতেছি না, আমি এখানে বল বা ফোর্স নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে। সো এই যে লেন্থ, এটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে, এটা এই যে পি ফোর্স, ওকে, এটার ম্যাগনিটিউড অথবা মান বুঝাইতেছে, ঠিক আছে, বা মানের সমরূপ। আর এই যে তীর দিয়ে কি বুঝাইতেছি, ফোর্সটা কোন দিকে যাচ্ছে, তাই না, সিম্পল ভেক্টর আমি কথা বলতেছি, এখানে ভেক্টর নিয়ে কথা বলতেছি। নেক্সট এখানে খেয়াল করো, এই যে ডিফেন্ডার যে ফোর্সটা দিছে হুইচ ইজ কিউ, এই মান, এই লেন্থটা কি বুঝাইতেছে, কিউ ফোর্সের মানকে নির্দেশ করতেছে। আর তীর দিয়ে আমি কি করতেছি, এটা কোন দিকে গেছে, এই দিকে, নাকি আমি যদি তীর উল্টা দিকে দেই এদিকে বুঝাবো, তাই না। সো দ্যাট মিনস এইখানে আমরা কি করছি, এই লেন্থ তার মান বুঝাইতেছে, আর এই যে ডিরেকশন, এই যে তীর যেটা, এটা কি করছে বলতো, তার দিক বুঝাইতেছে, ঠিক আছে। সিমিলারলি কি হবে, এই যে ফলাফল বা লব্ধি আমরা কিভাবে পাবো বলতো, পি এই লেন্থ এবং এই লেন্থ নিয়ে আমরা যদি কি করি একটা সামান্তরিক সৃষ্টি করি, তো এই সামান্তরিকের কি হবে, কর্ণ বরাবর কি হবে, আমার লব্ধিটা থাকবে, ঠিক আছে, ওকে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে চলো এখন এই সিম্পল ডায়াগ্রামটাকে আরেকটু সিম্পলার করি। দেখো এখানে কি হয়েছে, একই জিনিস, জাস্ট আমরা এখন কি করছি, কয়েকটা লেটারের মাধ্যমে এটা ডেসক্রাইব করছি, ওকে। এখানে আর এখন ভেক্টর সাইন দিব না, আমরা জাস্ট মান নিয়ে এখন কথা বলবো, ওকে। লাইক দেখো এই যে কণাটা কই ছিল, এই জায়গায় ছিল, ওকে। কণাটা ছিল এইখানে, ওকে, কণাটা এখানে ছিল। আচ্ছা, তো আমরা কি করছি, ও এ বরাবর পি ফোর্স দিছি, ঠিক আছে। দেন আমরা কি করছি, অবি বরাবর কিউ ফোর্স দিছি, ওকে। আর আমি আগেও বলছি যে লব্ধি কি বরাবর হবে, এই যে সামান্তরিক আঁকছি, ওকে, সামান্তরিকের কর্ণ বরাবর যাবে, হুইচ ইজ আর। আশা করি বুঝতে পারছো। আর আগে থেকে আমরা আলফা নিয়ে কথা বলছি, থিটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হলো আর বা লব্ধির ভ্যালুটা বের করব, ওকে। তারপর আমরা থিটার ভ্যালুটা বের করব। চলো দেখি কিভাবে করা যায়। খেয়াল করো এখানে কি হয়েছে, ও ও পয়েন্ট, ওকে, এটাকে আমরা কি বলছিলাম, ও ওয়েট, খেয়াল করো এই যে ও পয়েন্ট, আমরা কি করছি, ও পয়েন্টে দুইটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না। ও এ কি বুঝাইতেছে, পি, আর ও বি কি বুঝাইতেছে, কিউ। আমার দরকার হইলো আর এর ভ্যালু, আমরা একটা কাজ করব, আর এর ভ্যালু বের করবো, তাই না। এখন দেখো চিন্তা করো, এই যে আর, ওকে, এই আর এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হইল সি থেকে ও এর বর্ধিতাংশের উপরে একটা লম্ব আঁকবো, যেটা বাচ্চাকালে আমরা অনেক করছি, ঠিক আছে। সো খেয়াল করো এখানে কি হয়েছে, সিডি এডি এর উপরে লম্ব, সো এটা 90 ডিগ্রি অবভিয়াসলি। আচ্ছা, এখন তোমরা চিন্তা করো যে ট্রায়াঙ্গেল, তাহলে আমার যখন, যেহেতু আমার আর এর ভ্যালুটা দরকার, তাহলে আমরা কি করতে পারি, ট্রায়াঙ্গেল ও সি ডি নিয়ে আলোচনা করব, ট্রায়াঙ্গেল ও সি ডি এ, ওকে। ট্রায়াঙ্গেল ও সি ডি এ কি পাইতেছি, ওসি স্কয়ার, ওসি স্কয়ার, ওসি স্কয়ার ইকুয়াল টু কি হবে, ওডি স্কয়ার প্লাস কত, সি ডি স্কয়ার, ওকে। তাহলে এখন দেখো তো এখানে কি আছে, ওসি ইকুয়াল টু আমি কি পাবো, আপাতত এখানে এটাকে ওসি স্কয়ারে রাখি, এখানে আর রুট টুট এখন নিয়ে আসি না। খেয়াল করো আগে এটাকে সিম্পলিফাই করি, ওডি, ওডি অ্যাকচুয়ালি কি, ওডি অ্যাকচুয়ালি হবে ও এ প্লাস এডি হোল স্কয়ার।
আর এখানে কি আছে, সিডি, সিডি স্কয়ার আছে। ওকে, নো প্রবলেম। এখানে হইল সিডি স্কয়ার। আচ্ছা, এখন দেখো এখানে ও এ আছে, এখানে এডি আছে, তাহলে এখানে পাচ্ছি আমি ও এ স্কয়ার প্লাস এখানে হবে 2OA, এখানে কি আছে, এখানে হইলো এডি, আর এখানে হইলো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন জাস্ট আমরা কি করব, এখন বিষয়টা খুবই সিম্পল হয়ে গেছে। আমরা জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করব। ওকে, লাইক চিন্তা করো, এখানে এডি স্কয়ার, এডি স্কয়ার, এটা হলো সিডি স্কয়ার, এটা কি হবে আমরা বুঝতে পারছি। ওকে, পিথাগোরাসের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। দেন ও আমরা জানি, এখানে ও আমরা জানি, কিন্তু এডি কত হবে এটা শুধু আমাদের বের করতে হবে। এডির ভ্যালুটা আমাদের এখানে একটু বের করতে হবে। চলো আমরা এখানে একটু দেখাই দিচ্ছি এডি কি। ওকে, তো খেয়াল করো, তার আগে একটু দেখি এটা যদি আলফা হয় এটাও কি হবে, এইটা আলফা হবে। ওকে, এটা আলফা হইলে এটাও আলফা হবে। ওকে, আচ্ছা, নেক্সট খেয়াল করো, এটা যদি আলফা হয়, এটা ভূমি আর এটা হলো অতিভুজ, ঠিক আছে। সো এই অতিভুজের ভ্যালুটা কিন্তু আমরা জানি। সো দ্যাট মিন্স আমি এই যে ভূমি বা এডিকে কি করতে পারবো, অতিভুজ বা কিউ এর রেসপেক্টে কিন্তু লিখতে পারবো। ওকে, তো চলো এটা একটু বের করে ফেলি আমরা। লাইক আমরা এখানে লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল এসিডি, ইন ট্রায়াঙ্গেল এসিডি কি হবে, cos আলফা ইকুয়াল টু এসি। ওকে, এসি না, আমরা এখানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আমি অতিভুজ আগে লিখে ফেলছি, দুঃখিত। খেয়াল করো এখানে কি হবে, cos আলফা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, শেষ। তাইলে এডি ইকুয়াল টু আমরা পাবো এসি ইন্টু cos আলফা। এসি কত, এসি হইল কিউ, আর এখানে তো cos আলফা আছে। ওকে, আশা করি সবাই একটু বুঝতে পারছো। চলো এখন আমরা তাড়াতাড়ি এটা একটু বসাই দেই। ও ইকুয়াল টু কত হবে, ও স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার আমি লিখে ফেললাম। দেন এখানে সেম আবার আসছে ও এ উইচ ইজ পি, এডি ইকুয়াল টু কত হবে, কিউ cos আলফা, দেন এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আশা করি অলরেডি এটার আনসার কি হবে তোমরা জানো, তারপর আমি বলে দিচ্ছি। এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এসি স্কয়ার, এটাকে আমি ডিরেক্টলি লিখে ফেলি কিউ স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো ওসি, ওসি কি হবে, ওসি হলো আর, ঠিক আছে। নেক্সট এখানে স্কয়ার ছিল, আমি একবার এখানে লিখে ফেলি, আমি এখানে স্কয়ার রুট দিয়ে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সিম্পল। আমি জাস্ট এখানে এই প্রমাণটা অনেকেরই জানার কথা, তারপর আমি এখানে দেখাইলাম যে এই জিনিসগুলা, এই যে প্রমাণগুলা, হ্যাঁ, জানা উচিত, ঠিক আছে। প্রমাণগুলা জানা থাকলে দেখা যায় যে এই যে অনেক সময় সূত্র নিয়ে যে কনফিউশন থাকে, ওকে, এই কনফিউশনটা আর আসে না। অনেক সময় দেখা যাবে যে তুমি ম্যাথ পারো, দেখে মনে হয়তো তুমি পারবা, কিন্তু পরীক্ষার ওই টেন্সড মুহূর্তে দেখা যায় যে সূত্র আর মনে থাকতেছে না। বাট তোমার যদি এই প্রমাণের কৌশলটা জানা থাকে, তখন সূত্র কি হবে, প্লাস হবে, মাইনাস হবে, কি হইতে পারে, তখন খুব ইজিলি ব্রেইন অটোমেটিকলি তোমাকে একটা আনসার বলে দিবে। বা শিওর তুমি যে কি বলা যায়, সূত্র নিয়ে শিওরিটি তখন আরো বাড়ে, ঠিক আছে। সো আমার মতে যে প্রত্যেকটা প্রমাণই বা প্রত্যেকটা সূত্রের প্রমাণ জানা উচিত, ঠিক আছে। এটা মুখস্থ করার দরকার নাই। ওকে, বাট তোমরা রেগুলার একটু পড়ে যাবা, একটু বুঝে বুঝে পড়বা। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এখন আমরা লব্ধি ভ্যালু কি হবে এটা আমরা জানি, যেটা পরবর্তীতে কাজে লাগবে আমাদের। দেন খেয়াল করো, এখন দরকার হলো থিটা। ওকে, এই থিটার ভ্যালু আমরা এখন বের করব। সো আমরা আবার এই যে ওসিডি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো এই সমকোণী ত্রিভুজে কি হয়েছে, এখানে আমি যদি এই থিটার ভ্যালু বের করবো, তাই না, আমি যদি এখানে ট্যান থিটা নেই, হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে গেল, এই যে আমি যদি এখানে ট্যান থিটা নেই, তাইলে কি হবে, লম্ব ডিভাইডেড বাই কি, ভূমি, হুইচ ইজ ওডি, ঠিক আছে। তাইলে এখানে আছে ট্যান থিটা আর এখানে আছে সিডি। এখন জাস্ট আমার সিডির ভ্যালুটা বের করতে হবে, ওডি তো আমি জানি, ওডি ইকুয়াল টু কত হবে, ও এ প্লাস
এডি। ওকে, আর এখানে আছে উপরে আছে সিডি। সিডির মানটা জাস্ট আমার বের করতে হবে, বাকিগুলো তো অলরেডি আমরা বের করে রাখছি। তো খেয়াল করো এখানে সিডি ভ্যালু কি হবে, সিডি এই সেম ট্রায়াঙ্গেল এসিডি এ আমি যদি সাইন আলফা নেই, তাহলে আমরা এখানে কি পাবো? দেখো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এই লম্বর ভ্যালু বা সিডির ভ্যালু কি হবে? এসি, এসি হইল কিউ সাইন আলফা। ওকে, কিউ সাইন আলফা। তাহলে আমরা এখানে ডিরেক্টলি এটা একটু বসাই দিচ্ছি, সিডি হইল কিউ সাইন আলফা। ওকে, আর ও এ কি হবে? ও এ হইল পি। আর এডি কি হবে? এডি হইল ওই যে অলরেডি আমরা বের করে রাখছিলাম, কিউ কস আলফা। ঠিক আছে, তাহলে আমরা থিটার ভ্যালু যদি বের করতে চাই, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি কিউ কজ আলফা। আচ্ছা, এখন আমরা এটা সহজে মনে রাখার জন্য কিছু কথা এখন একটু বলবো। হ্যাঁ, লাইক চিন্তা করো আমি যে এখানে প্রমাণ করলাম এটা খুবই কনভেনশনাল, খুবই খুবই কনভেনশনাল। যতগুলো তোমরা বইয়ে এই সংক্রান্ত প্রমাণ দেখবা বা ম্যাথ দেখবা, তখন কি লেখা থাকে? এই বরাবর পি থাকে, এই বরাবর কিউ থাকে, লব্ধি আর বরাবরই থাকে। ওকে, তো তোমরা যখন সূত্রগুলো মুখস্থ করো, তখন মনে হয় যে আজীবন পি, এই মানে একটা বল কি আমরা পি পি ধরবো, কিউই ধরবো, আর ধরবো, ওকে, থিটাই ধরবো, আলফাই ধরবো, বাট অন্য ভেরিয়েবল কি থাকতে পারে না? এখানে কি এ বি সি ডি এই লেটার গুলোর দ্বারা কি ভেক্টর বুঝাইতে পারে না? পারে তো। তখন কি হয়? তখন একটা কনফিউশন সৃষ্টি হয় যে আচ্ছা তাহলে তখন সূত্র কেমন হইতে পারে। হ্যাঁ, তো আমি যেটা বলবো, তোমরা যখনই সূত্র পড়বা, জাস্ট এই পি কিউ আর কি আছে ওইভাবে মুখস্থ করো না, ঠিক আছে? আমার মতে ছবি পাশে রেখে, অ্যাকচুয়াল সিনারিও পাশে রেখে তোমরা সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। লাইক দেখো কি হয়েছে, এই কণাতে দুটা ভেক্টর, দুটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, একটা হলো ও এ বরাবর আর একটা হলো ওবি বরাবর। ওকে, দেন লব্ধি কোন দিকে? ওসি বরাবর গেছে, ঠিক আছে, ভালো কথা। এখন চিন্তা করো এই যে থিটা যখন আমি বের করব, সূত্র তাহলে কিভাবে বসাবো? খেয়াল করো থিটা কার সাথে আছে? থিটা আমরা কার সাথে ধরে নিচ্ছি? পি এর সাথে। তোমরা এইভাবে মনে রাখো, থিটা যে ভেক্টরের সাথে ধরে নেওয়া হয় এইটাই একা থাকে, ঠিক আছে? এইটাই কি থাকে? এইটাই একা থাকে। ওকে, আর যার সাথে থিটা সম্পর্কযুক্ত না বা দূরে আছে, ঠিক আছে, which is কিউ, উপরে আর নিচে বসবে। ওকে, আর থিটা বের করার ক্ষেত্রে আমার কোন ত্রিকোণমিতিক অনুপাত দরকার পড়ে, কোন ত্রিকোণমিতিক ফাংশন দরকার পড়ে? ট্যান। ট্যানকে ডিভাইড করলে কি হয়? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এই যে দেখো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ঠিক আছে? সাইন উপরে থাকবে, কস নিচে থাকবে। ওকে, তো তুমি এইভাবে মনে রাখতে পারো। শুধু পি কিউ আর এগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করো না, তুমি জাস্ট এইভাবে মনে রাখো যে আমি যখন লব্ধি বের করব বা লব্ধির দিক বের করব, লব্ধির দিক যখন বের করব, থিটা বের করব, থিটা কার সাথে আছে? যে ভেক্টরের সাথে আছে, যে ফোর্সের সাথে আছে, এটাকে একা করে দিব নিচে। ওকে, আর যার সাথে সে নাই, উইচ ইজ কিউ, এটাকে উপরে আবার নিচেও লিখবো প্লাস দিয়ে, ঠিক আছে? এখন ওই পাশে ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক ফাংশন কেমন হবে? খেয়াল করো, ওই পাশে যেহেতু আমি ট্যান নিয়ে আলোচনা করছি, মনে রাখার স্বার্থে আমরা টেনকে ভাগ মানে ট্যান থিটাকে ভাঙলে কি হয়? সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এই যে সাইন উপরে নিচে কস, সেভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, এবং আমি জাস্ট এই সূত্রের ক্ষেত্রে বলতেছি না, এই টপিকের ক্ষেত্রে বলতেছি না, এই ধরনের যাবতীয় বা তোমাদের কি বলা যায় ম্যাথের মধ্যে যাবতীয় যতগুলো সূত্র আছে, সবগুলো সূত্র জাস্ট কয়েকটা ভেরিয়েবলের রেসপেক্টে তোমরা মনে রাখার চেষ্টা করো না, অ্যাকচুয়াল সিনারিও বুঝো। কারণ ভেরিয়েবল যদি চেঞ্জ হয়ে যায়, তখন সূত্রগুলোর মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে ওইগুলোকে তোমার চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা একটু সামনে আগে। খেয়াল করো এখানে আমরা এখন ডিফারেন্ট সিনারিও নিয়ে আলোচনা করব, তারপরে আমরা বেশ কয়েকটা ম্যাথ এখানে দেখব। খেয়াল করো বিভিন্ন শর্তে লব্ধির মান। ওকে, সো লব্ধি আর বৃহত্তম হওয়ার শর্তটা কি হবে এটা নিয়ে এখন একটু কথা বলবো। হ্যাঁ, যে আমরা যে দুইটা ফোর্স এখানে অ্যাপ্লাই করছি পি এন্ড কিউ, এই দুইটা ফোর্স থেকে আমি সর্বোচ্চ যে লব্ধিটা পাবো তার মানটা কেমন হবে এটা নিয়ে এখন একটু আলোচনা করব। আচ্ছা, খেয়াল করো এই যে এখানে আছে পি, ওকে, আর এখানে আছে কিউ, এই বরাবর থাকলে কি সর্বোচ্চ পাওয়া যায়? এটা কোত্থেকে তাহলে আমরা শিওর হইতে পারি? সূত্রের মধ্যে আমরা জানি অলরেডি যে কি বলে এটাকে, যে এই যে লব্ধি আর, ওকে,
আর বের করার যে সূত্রটা ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে, এই সূত্রের মধ্যে খেয়াল করো, এই সূত্রের মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কোনটা, কোন জায়গা বা কোন পদ অ্যাকচুয়ালি এই যে বড় হওয়া বা ছোট হওয়ার বিষয়টা নির্ধারণ করতেছে। দেখো আমি যদি বলে দিই পি আর কিউ 10 নিউটন আর 12 নিউটন, এটা আমি চেঞ্জ করতে পারতেছি না। ঠিক আছে, জাস্ট আমি দিকটা চেঞ্জ করব। ওকে, যে এটা কোন দিকে অ্যাপ্লাই করা হয়েছে, এটা কি একই দিকে অ্যাপ্লাই করা হয়েছে, এটা কি ডিফারেন্ট দিকে অ্যাপ্লাই করা হয়েছে, নাকি এটা টোটালি উল্টা দিকে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, জাস্ট এইটা আমি কি করতে পারবো, জাস্ট এইটা আমি একটু কন্ট্রোল করতে পারবো। বাট ফোর্সের যে ভ্যালু এটা আমি কন্ট্রোল করতে পারতেছি না যখন আমাদের প্রশ্ন দেয়া থাকবে। তো বলে না যে 10 নিউটন ফোর্স আছে একটা, আর একটা হইলো 12 নিউটন। ওকে, তাহলে এখান থেকে সর্বোচ্চ যে লব্ধিটা পাওয়া যাবে তার মানটা কত। তো খেয়াল করো, দেখা যাচ্ছে কি পি আর কিউ যেহেতু আমি চেঞ্জ করতে পারতেছি না, আমি চেঞ্জ করতে পারবো হইলো আমার যে অ্যাঙ্গেলটা, যেটা ফোর্সের মাঝামাঝি যে অ্যাঙ্গেলটুকু থাকে উইচ ইজ আলফা, এটা আমি চেঞ্জ করতে পারবো। ওকে, সো এখন চলো, আমার উদ্দেশ্য হইলো আর ম্যাক্সিমাম, তাই না, আর ম্যাক্সিমাম। আর যদি ম্যাক্সিমাম হইতে হয় তখন কজ আলফার সর্বোচ্চ মান লাগবে। ওকে, যেহেতু আমি পি আর কিউ চেঞ্জ করতে পারতেছি না, 2 এর মান 2 থাকবে। ঠিক আছে, এটা তো আর চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে আমি এখানে কি চেঞ্জ করতে পারি, আলফা অথবা কজ আলফা। ঠিক আছে, সো কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। ওকে, সো কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু যদি এখানে 1 হয়ে থাকে, তাইলে এখন আমরা একটা কাজ করি, এটার ভ্যালু যদি ম্যাক্সিমাম 1 হয়ে থাকে তাহলে কি পাওয়া যাচ্ছে, পি স্কয়ার কিউ স্কয়ার 2pq। ওকে, আর এখানে রুট আছে, তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর সূত্র। ওকে, তাহলে আমরা এখান থেকে অনেক ইজিলি কি লিখতে পারি, p প্লাস কিউ, ওকে, হোল স্কয়ার আবার রুট, হোল স্কয়ার আবার কি আছে রুট, তাহলে আলটিমেটলি আমরা কত পাইতেছি, p প্লাস কিউ। ওকে, এটা নিয়ে একটু বিস্তারিত আমরা আলোচনা করলাম। ঠিক আছে, সো দ্যাট মিন্স সর্বোচ্চ মান কেমন হইতে পারে, এইটা সর্বোচ্চ মান, লব্ধি সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমরা কি করছি, এই কজ আলফার সর্বোচ্চ মান নিছি। ঠিক আছে, লব্ধির সর্বোচ্চ মান নেয়ার জন্য আমরা কি করছি, আমরা কজ আলফার সর্বোচ্চ মান নিছি। মানটা কত আসছে, আলটিমেটলি পি প্লাস কিউ। জাস্ট আমরা কি করব, দুইটা ফোর্স এর ভ্যালু মান আমরা যোগ করে দিব, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য লব্ধির মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি আলফার ভ্যালুতে। খেয়াল করো, কজ আলফা ম্যাক্সিমাম কত হইতে পারে 1, মিনিমাম কত হইতে পারে -1। ঠিক আছে, সো এই যে ম্যাক্সিমাম যে 1 আমরা এখানে পাচ্ছি, ম্যাক্সিমাম যে 1 আমরা এখানে পাচ্ছি, ওকে, সো আলফার কোন ভ্যালুর জন্য এটা পাওয়া যেতে পারে, আলফার কোন ভ্যালুর জন্য আমরা এখানে পাইতে পারি ম্যাক্সিমাম ভ্যালু, আলফার ভ্যালু যখন 0 ডিগ্রি হবে, ওকে, তখনই আমরা কি পাবো বলতো, তখনই আমরা লব্ধির সর্বোচ্চ মানটা পাবো। ওকে, আশা করি বুঝতে পারছো জাস্ট আমরা কিভাবে এই জিনিসগুলা নির্ণয় করি, এই প্রসেসটা তোমাদের আমি দেখাইলাম। আচ্ছা, এখন খেয়াল করো, যদি ক্ষুদ্রতম মান চায়, অলরেডি আমি বলে ফেলছি কজ আলফার সর্বোচ্চ ভ্যালু হইলো 1, তাহলে সর্বনিম্ন ভ্যালু কত হইতে পারে, -1। ঠিক আছে, এটা আমাদের জানা। সো আলফার কোন ভ্যালুর জন্য আমরা -1 পাই, হুইচ ইজ আলফার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তখনই আমরা কি পাই, কজ আলফার ভ্যালু সর্বনিম্ন বা -1 পাই। ঠিক আছে, তাহলে এই সূত্রের মধ্যে যদি আমি এই যে -1টা এখানে বসাই দেই, তাহলে কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। ওকে, আর এখানে হলো -1, তাই না, এখানে -1, তাহলে আমি একবার এখানে লিখে ফেলি। ওকে, সো এই যে -1 আমি এখানে আগেই কি করছি, সামনে সাইনটা নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যাবে, পি মাইনাস কিউ হোল স্কয়ার আর এখানে রুট ওভার। ওকে, আচ্ছা খেয়াল করো, দেখো আমরা কিন্তু এখানে একটা ব্যবধান দরকার। ঠিক আছে, কোনটা বড় কোনটা ছোট, যেহেতু আমরা এখানে স্কয়ার করছি তাহলে এটা ধনাত্মকই থাকার কথা। ওকে, আমরা যে এখানে পি মাইনাস কিউ লিখছি, এটা কখন, এটা যদি পি যদি বড় হয়, আর যদি কিউ বড় হয় তখন আমরা কি করব, তখন এটাকে উল্টায় লিখবো, কিউ মাইনাস পি লিখবো। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আর এই জিনিসটাকে ইন শর্ট লেখা হয় পি আর কিউ এর ডিফারেন্স। এটা কি বুঝাইতেছে, পি আর কিউ এর মধ্যে যেটা বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, দ্যাট মিন্স আমরা কি পেলাম, লব্ধি আর ক্ষুদ্রতম হওয়ার শর্তটা কি হবে, মধ্যবর্তী কোণ আলফা।
যদি 180 ডিগ্রি হয় তখন কি হবে, লব্ধির মান মিনিমাম হবে। ঠিক আছে, আর মিনিমাম ভ্যালু কি হবে, বড় ফোর্স থেকে ছোট ফোর্সের ভ্যালুটা বিয়োগ করে দিব আমরা। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি কি হবে, লব্ধি হবে √p² প্লাস q²। ওকে, আর এই যে পি, এটা কি বুঝাইতেছে, যে অ্যাকচুয়ালি জাস্ট একটা সাইন যে দুইটা ফোর্স পারপেন্ডিকুলার অবস্থায় আছে এবং সামনে কিন্তু আমরা এই জিনিসগুলো বজায় রাখবো। ওকে, আচ্ছা এটা আমরা একটু দেখাই দেই ইন শর্ট কিভাবে করা যায়। খেয়াল করো, এই যে পি এখানে এই বরাবর আছে, কিউ এই বরাবর আছে, তাইলে লব্ধি কি বরাবর থাকবে, আমি যদি এখানে একটা সামান্তরিক ক্রিয়েট করি, এখানে অ্যাকচুয়ালি এই সামান্তরিক স্পেশাল একটা নাম আছে এবং তোমরা এটা জানো, ঠিক, আমরা আয়ত বলতে পারি। ঠিক আছে, আয়তও কিন্তু একটা সামান্তরিক। আচ্ছা, সো দ্যাট মিনস এটা হইল আর, এটা যদি পি হয়, এটা আবার কিউ, তাহলে আর এর ভ্যালু এখান থেকে পিথাগোরাস থেকেই তো বের করা যায়, তাই না? কি হবে, আর এর ভ্যালু হবে √p² প্লাস q²। ঠিক আছে, এন্ড √ তো আসবেই। ওকে, ডিরেক্টলি করে ফেললাম। আচ্ছা নেক্সট খেয়াল করো, যদি দুইটা ফোর্স সেম থাকে তখন কি হবে, এই ধরনের অনেক অনেক ম্যাথ আমাদের ভার্সিটি এক্সামে আসছে, আমি একটু ডিরাইভ করে দিচ্ছি, সামনে আমরা এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখার চেষ্টা করব। খেয়াল করো, পি আর কিউ ইকুয়াল হইলে, সো আর ই মানে ই দিয়ে ইকুয়াল বুঝাইতেছে যে দুইটা ফোর্স, শুরুতে যে দুইটা ফোর্স দেয়া আছে এইগুলা কি ইকুয়াল। আচ্ছা তাহলে খেয়াল করো, এই যে আর এর ভ্যালু, আর ইকুয়াল টু কি হবে, দুইটা ফোর্স যেহেতু ইকুয়াল, এটাকেও পি ধরতেছি ওইটাকেও পি ধরতেছি। ওকে, আর 2pq, তাহলে p² লিখে দিচ্ছি cos আলফা। ঠিক আছে, এই দেখা যায় √। আচ্ছা এখানে কি আছে, 2p² প্লাস 2p² cos আলফা। ওকে, √, তাহলে দেখো 2p², ওকে তাহলে দেখো এখানে আমরা কি পাইছি, 2p² কমন নিছি, তাহলে কি হবে 1, আর এখানে হলো cos আলফা। ওকে, রুট তো থাকবেই, তাহলে খেয়াল করো 2p², আমরা জানি 1 প্লাস cos আলফা। ওকে, এটা সূত্র আমাদের জানা, সেটা কত হবে, 2 cos আলফা cos² আলফা ডিভাইডেড বাই 2। ওকে, 1 প্লাস cos আলফা ইকুয়াল টু কি 2 cos² আলফা ডিভাইডেড বাই 2। আশা করি এই সূত্র তোমাদের জানা। আচ্ছা তাহলে খেয়াল করো, এখানে আলটিমেটলি কত পাচ্ছি, এখানে 2 × 2 4, রুট করলে কত হবে, শুধু 2 থাকবে। p² আছে, রুট করলে কি হবে, শুধু p থাকবে। আর এখানে cos² আছে, রুট করলে কি হবে, cos আলফা ডিভাইডেড বাই 2 হবে। ওকে, দ্যাট মিনস যখন আমরা দুইটা বল বা ফোর্স কি হবে, লাইক পি অ্যান্ড কিউ যদি ইকুয়াল হয়, তখন তার লব্ধি কেমন পাওয়া যাবে, লব্ধি হবে যে কোনো একটা ফোর্স, ওকে, যে বল বা ফোর্সটা দেয়া আছে ওটার ভ্যালু ইনটু 2, আর যে অ্যাঙ্গেলটা দেয়া আছে তার অর্ধেক করে কি করব, cos আলফা অনুপাত বের করব। ঠিক আছে, cos আলফা ডিভাইডেড বাই 2 এর অনুপাত বের করব। ওকে, তাহলে এই সূত্র কিন্তু মনে রাখার চেষ্টা করব এবং আমরা অনেকগুলো ম্যাথই দেখব এবং ওই ম্যাথগুলায় এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, এটা বেশ ইম্পর্টেন্ট সূত্র, এটা তোমাদের কাজে লাগতে পারে। তো আমি একটু দেখাই দিচ্ছি এখানে কি বলছে, বলছে যে আমার কাছে দুটো ফোর্স আছে, একটা হলো পি এন্ড আরেকটা হলো কিউ। ওকে, বাট এটা আলফার ভ্যালু ফিক্সড না। যদি পি আর কিউ দুটো ফোর্স দেয়া থাকে, আলফার ভ্যালু যদি ফিক্সড না থাকে, তখন একটা সূত্র পাওয়া যায়। কি সূত্র, এই পি আর কিউ নিয়ে আমরা কি করলাম, যদি আলফার ভ্যালু 0 ডিগ্রিতে থাকে তখন আমরা জানি আর ম্যাক্সিমাম হয়, এটা আমরা জানি। দেন এই পি আর কিউ কে আমি যদি কি করি, একদম অপোজিটে বসাই দেই, অপোজিট বলতে একদম 180 ডিগ্রি বরাবর, যেটা আমি আগেও আলোচনা করছি। 180 ডিগ্রি বরাবর বলতে কি, একটা আরেকটা বিপরীত, একটা যদি এদিকে যায় আরেকটা উল্টা দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা যদি 180 ডিগ্রি বরাবর আমি একটু বসাই দিই, জিনিসটা বিদঘুটে হয়ে গেছে, এটা একটু ঠিক করে দিচ্ছি। ওকে, দেন খেয়াল করো আমি কি করছি, আলফা 0 ডিগ্রিতে রাখছি, তাইলে যে ভ্যালুটা পাওয়া যাবে তার বর্গ, আলফা যদি 180 ডিগ্রি বা দুটো ফোর্স যদি দুটো ভিন্ন দিকে থাকে, অপোজিট ডিরেকশনে থাকে, তখন কি হবে, তার যে ভ্যালু তার বর্গ দুটো যদি যোগ করি কার সমান হবে, যখন এই যে আলফা 90 ডিগ্রি বা দুইটা ফোর্স পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, সেই ক্ষেত্রে যে লব্ধিটা পাওয়া যায় তার বর্গের দ্বিগুণের সমান হবে। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করে এখানে কি বলছে, যে দুইটা ফোর্স
ঠিক আছে? দুইটা ফোর্স বলতে ফিক্সড পি অ্যান্ড কিউ, এই দুইটা ফোর্স আমি যদি আলফার ভ্যালু 0 ডিগ্রি বা একই ডিরেকশনে রাখি তখন যে লব্ধি পাওয়া যাবে তার বর্গ। এই দুইটা ফোর্সকে যখন আমরা বিপরীত ডিরেকশনে রাখবো তখন যে লব্ধিটা পাওয়া যায় তার বর্গ। এই দুইটা ফোর্সের বা দুইটা লব্ধির যে যোগফল, ঠিক আছে, এটা কি হবে? পি আর কিউ কে যদি আমি 90 ডিগ্রি বরাবর রাখি তখন যে লব্ধিটা পাওয়া যায় তার বর্গের দ্বিগুণের সমান হবে। চলো এটা একটু দেখে নিই, কারণ অলরেডি তো আমরা আর ম্যাক্সিমাম, আর মিনিমাম এবং আর পি এই ভ্যালুগুলো জানি। সো চলো এটা একটু আমরা প্রমাণ করে দিচ্ছি। খেয়াল করো এখানে কি আছে, আর ম্যাক্সিমাম হইলো পি প্লাস কিউ। যদি পি আর কিউ বল দেয়া থাকে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? পি প্লাস কিউ তার বর্গ। নেক্সট খেয়াল করো এখানে কি দেয়া আছে, আর মিনিমাম পি মাইনাস কিউ, ধরে নিলাম পি বড় কিউ এর তুলনায়, হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এটা কিসের সূত্র? এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দ্যাট মিনস আনসার তাহলে কি হবে? খেয়াল করো তো, তাইলে আমরা আনসার হিসেবে কি পাবো? আমরা আনসার হিসেবে পাবো 2a স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো, দেখো এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা অ্যাকচুয়ালি কি? আমরা কি আগে দেখাইছিলাম? অবশ্যই দেখাইছিলাম। এই যে দেখো আর ই সরি আর পি, দ্যাট মিনস কি হইলো যে দুইটা ফোর্স যখন পারপেন্ডিকুলার অবস্থায় থাকে তখন এটার ভ্যালু কার সমান হয়? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সমান হয়। ওকে, তাইলে আমরা একটু আগে কি পাইছিলাম খেয়াল করো তো, এখানে পাইছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দ্যাট মিনস এটাকে কি লেখা যায়? 2 ইন্টু আর পি হোল স্কোয়ার লেখা যায়। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হয়েছে? সো দেখো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট সূত্র। জাস্ট আমার কাছে দুইটা বল আছে, দুইটা ফোর্স আছে, এই দুইটা ফোর্সকে আমরা কি করব, ডিফারেন্ট আলফার ভ্যালুর জন্য যে সম্পর্কটা পাওয়া যায়, ডিফারেন্ট আলফার ভ্যালুগুলো কোনগুলা দেখো তো। একটা হলো 0 ডিগ্রি, 80 ডিগ্রি আর একটা হলো 90 ডিগ্রি। ওকে, আলফার ভ্যালু এই তিনটা ক্রাইটেরিয়াকে আমরা কি করছি, একটা সূত্রের মাধ্যমে সেতু বন্ধন করছি। ঠিক আছে, সো বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র, আশা করি এটা তোমাদের মনে থাকবে। এখন আমরা সামনে বেশ কয়েকটা ম্যাথ দেখব। খেয়াল করো আমরা এখন এতক্ষণ যে আলোচনা করছি, ওকে, এটা ম্যাথের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব সেই সম্পর্কে একটু ধারণা নিব। তো খেয়াল করো এখানে দেখো কি বলছে, 3 নিউটন এন্ড 5 নিউটন মানের বল দুটি পরস্পর লম্ব, তাদের লব্ধির মান কোনটি? এটা এগ্রিকালচারের গুচ্ছ 21-22 সালে মানে রিসেন্টলি আসছে। আচ্ছা, তো কি বলছে, 3 নিউটন এন্ড 5 নিউটন মানের বল দুইটি পরস্পর লম্ব, তাদের লব্ধির মান কোনটি? আচ্ছা, দুইটা ফোর্স যেহেতু এখানে কি আছে, লম্ব অবস্থায় আছে, দ্যাট ইজ আর পি, এটার মান চাইছে, তাহলে কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো পি স্কোয়ার হইলো 3 স্কোয়ার আর এটা কি 5 স্কোয়ার। ওকে, তাইলে আলটিমেটলি এখানে কত পাচ্ছি? 3 স্কোয়ার 9 আর এটা হইলো 25। ওকে, তাইলে যদি 25-এর সাথে 10 যোগ করতাম তাহলে আমি পাইতাম 35, বাট আমি এক কম করছি, তাহলে কি পাবো? 34 পাবো। ওকে, 34 নিউটন আমি পাবো, রুট 34 নিউটন আমি পাবো। সো রাইট আনসার কোনটা? রাইট আনসার হইলো রুট ওভার 34 নিউটন। আশা করি বুঝতে খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে, তাইলে খেয়াল করো এখন আমরা এই ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত √5 একক মানের দুটি সমান বলের লব্ধি কত? ঠিক আছে, দুটি সমান বলের লব্ধি কত এটা নিয়ে একটু আলোচনা করি। কি বলছে যে দুইটা ফোর্স কি অবস্থায় আছে, যে পি সেম মানের আরেকটা ফোর্স পরস্পর 60 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, পরস্পর 60 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এখন তাহলে এই ক্ষেত্রে লব্ধির ভ্যালুটা কি হবে? আমরা জানি যে আর ইকুয়াল, সূত্র আমরা কি পাইছিলাম, 2p cos আলফা ডিভাইডেড বাই 2। ওকে, সো এখানে 2p এর ভ্যালু কত? p এর ভ্যালু হলো √5 এন্ড এখানে আলফার ভ্যালু কত? 60 ডিভাইডেড বাই 2 কত হবে? 30। আমি আর এখানে আলাদা করে লিখলাম না, ডিরেক্টলি 30 লিখে দিছি। তাহলে খেয়াল করো 2√5 আর এখানে কি আছে, cos 30 ডিগ্রি which is √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। ওকে, আমি যদি ভুল না করে থাকি cos 30 এর ভ্যালু কত হবে? √3 ডিভাইডেড বাই 2। তাহলে 2 আর 2 কাটা, তাহলে এখানে কি পাচ্ছি? √5 এন্ড ইনটু √3। তাহলে এটা কিভাবে লিখতে পারি? √5 ইনটু 3 which is √15।
ওকে, √15। আশা করি সবাই এটা বুঝিতে পেরেছো। ওকে, খুবই সিম্পল এবং খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো আমরা সূত্র বসাইছি, হয়ে গেছে। আর এই যে এতটুকু লিখছি, ওকে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবা যাতে লিখার দরকারটা না পড়ে। ওকে, তাহলে খেয়াল করো, আমরা এখানে একটু আসি। √3 এককের দুটি সমান বল, আবার সমান বল নিয়ে আলোচনা করছে। তো খেয়াল করো, √3 এককের দুটি সমান বল 120 ডিগ্রি একটি বিন্দুতে কাজ করে, তাদের লব্ধির মান কত? এটা আসছে জেইউতে 21-22 সালে, মানে রিসেন্টলি আসছে। সো খেয়াল করো তো ভাইয়া, আগের মতোই আমরা কাজটা করব, যে দুইটা ইকুয়াল ফোর্স আছে আর ই ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 2 ইনটু পি cos আলফা ডিভাইডেড বাই 2, cos আলফা ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে কি আছে, 2p, তাই তো? p এর ভ্যালু কত? p এর ভ্যালু হইল √3, আর এই জায়গায় cos আলফার ভ্যালু কত, 120। সো এটাকে হাফ করলে আমরা কত পাবো, 60 ডিগ্রি, অবভিয়াসলি। ঠিক আছে, cos 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। আমি তো এমনি বলতে পারতেছি, এটার আনসার কত হবে, √3 হবে। সো 2 √3 cos 60 ডিগ্রি which is হাফ, 2 2 কাটা, তাইলে কি হবে, √3। ওকে, এখানে একক বলছে, সো আমি জাস্ট এখানে একক দিলেই হবে, আর না লিখলেই চলবে, এমসিকিউ কোয়েশ্চেন। আশা করি সবাই এটা বুঝিয়ে পেরেছো, খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে, সো আগের মতোই ছিল, একটা ফোর্স দেয়া আছে, আমরা কি করছি, জাস্ট এই ফোর্সটা বসাইছি এবং যে অ্যাঙ্গেলটা দেয়া আছে এটাকে অর্ধেক করে বসাই দিচ্ছি। ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা আচ্ছা, ধরো এই সূত্র তোমাদের মনে নাই, তারপরে কি তুমি বের করতে পারবে না? খেয়াল করো তো, আমরা আর এর ভ্যালু জানি, যে জেনারেল যে সূত্রটা আছে সেটা কত, দুটো সেম বল, তাই না? √3 এটার বর্গ হইল 3, √3 এর বর্গ 3, তারপরে খেয়াল করো 2 √3 cos 120 ডিগ্রি। ওকে, দেখি এই ক্ষেত্রে কি আসে। সো খেয়াল করো, এখানে কত, 6, দেন এখানে কি আছে, √3 জাস্ট 3 হবে, তাহলে এখানে 6, আর এখানে cos 120 কত হবে, মাইনাস হাফ। ওকে, cos 120 হবে মাইনাস হাফ, মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে 1 এখানে 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 3, একই। ওকে, সো এই ক্ষেত্রে তোমার একটু মান বসায় তারপরে একটু ক্যালকুলেশন করা লাগবে, যেটা আসলে মনে মনে করা একটু টাফ। তার তুলনায় দেখো এখানে জাস্ট কি হয়েছে, আমরা কি করছি, 2 তো আছেই, এই মানটা বসাবো, আর এটা কি ডিরেক্টলি 120 ডিভাইডেড বাই 2 এভাবে কি লেখার দরকার আছে না, ডিরেক্টলি তো করতে পারি, cos 60। ওকে, সো আমার মনে হয় এটার জন্য কলম তোলার দরকার পড়বে না। ঠিক আছে, যেমনি করো, ক্যালকুলেশনটা যদি ফাস্ট করতে পারো, যেমন এই ম্যাথটা দেখে অনেকে নাক ছিটকাবে যে আচ্ছা এটা কি ধরনের ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ, এগুলো কি দেখারও দরকার পড়ে? আমি বলবো দেখবা, তার চেয়ে বেশি করবা। ওকে, এটা যাতে মনে থাকে, পারা ম্যাথ বারবার করতে হবে। আচ্ছা, নেক্সট এখানে একটু আসি, পি ও কিউ বল দুটি মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি হলে লব্ধির মান ও দিক কি হবে? এখানে 4টা অপশন দেয়া আছে, আমার মতে 4টা অপশনটি ভালো করে দেখবা, যেটা মোর পারফেক্ট এটা আমাদের আনসার হবে। সো খেয়াল করো, পি ও কিউ বল দুটির মধ্যবর্তী কোণ হইলো 180 ডিগ্রি। ঠিক আছে, হলে লব্ধির মান ও দিক কেমন হবে? আমি বুঝতেই পারতেছি এটা ডিফারেন্ট দিকে হবে, তাই না? আর লব্ধির মান আমি অপশনগুলো এখন দেখতেছি না, জাস্ট একটা এজিউম করতেছি যে কি হইতে পারে। সো খেয়াল করো, 180 ডিগ্রি যদি হয়, মধ্যবর্তী কোণ থিটা, এই যে দেখো আমরা নরমালি মধ্যবর্তী কোণ আলফা দিয়া প্রকাশ করি, কিন্তু এখানে বলছে থিটা। ওকে, তো তুমি এটা তো বলতে পারবে না যে প্রশ্ন ভুল আছে। সো ভেরিয়েবল গুলো ফিক্স না, আমি এখানে পি কিউ এর জায়গায় এবি দিয়েও প্রকাশ করতে পারি। ওকে, সো খেয়াল করো, থিটা যদি 180 ডিগ্রি হয়, লব্ধির মান কেমন হবে, বড় বল থেকে বা ফোর্স থেকে ছোটটা বিয়োগ হবে, এটা আমরা জানি। আর দিক কোন দিকে হবে, বড় যে ফোর্সটা আছে তার দিক বরাবর হবে। ওকে, তাহলে চলো এখানে একটু আমরা দেখার চেষ্টা করি। একটাই আছে লব্ধির মান, এই যে পি মাইনাস কিউ। ওকে, আর 0 ডিগ্রি বরাবর। 0 ডিগ্রি বলতে বুঝাইছে, খেয়াল করো, লাইক আমি এখানে একটু দেখাই, যে চিন্তা করো কি হয়েছে, এইদিকে বড় ফোর্সটা আছে, উল্টা দিকে ছোট ফোর্সটা। ঠিক আছে, আই থিঙ্ক আমি একটু ছবিটা একটু মোর পারফেক্ট করার চেষ্টা করি। ওকে, যেহেতু আমি পি কে বড় বলে ফেলছি, তাহলে এটা একটু লম্বা করে দেই, আর এটাকে একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখন চিন্তা করো, ক্রিয়া বিন্দুটা কোনটা, ক্রিয়া বিন্দু হইলো এটা। ঠিক আছে,
এই বিন্দুর উপরে কি হয়েছে, এই দিক বরাবর পি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই দিক বরাবর কিউ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, আচ্ছা এটাকে যদি আমি 0 ডিগ্রি ধরে নিই, এটা বড় ফোর্স, এটাকে যদি আমি 0 ডিগ্রি ধরে নেই, যেটা অ্যাজ ইউজুয়াল ধরা হয়, ওকে, তাহলে খেয়াল করেন এটা যদি 0 ডিগ্রি, তাহলে এইটুক হইল 90 ডিগ্রি, আর এইটুক কি হবে, আরো 90 ডিগ্রি গেছে, টোটাল কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে এখন চিন্তা করো, আমি জানি এখানে লব্ধি ভ্যালু কেমন হবে, লব্ধির ভ্যালু হবে এমন, ঠিক আছে, এই যে আর উইচ ইজ কেমন পাবো, পি মাইনাস কিউ, ঠিক আছে, লব্ধির ভ্যালু কি হবে, এই যে বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করে দেবো, শুধু এতটুকু পাওয়া যাবে। ওকে, আমি একদম লেন্থ ওয়াইজ মেপে মেপে এঁকে দিয়েছি, উইচ ইজ কত হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, ঠিক আছে। এখন ডিরেকশন কোন দিকে দেখো, পি এর দিকে, পি এর দিকটাকে আমি কি বলতেছি, 0 ডিগ্রি, এই দিক বরাবর এটা কত, এটা হইল 90, আর এটা কত, এটা হইল 180, ঠিক আছে। সো ওদের যে এখানে আনসার, এটা আমি কি বলতে পারি, সিটাকে আমি রাইট আনসার হিসেবে ধরে নিতে পারি। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। সো ধারণাগুলো যাতে ক্লিয়ার হয়, সবকিছু আমাদের পড়তে হবে, সবকিছু জানতে হবে, কোনো কিছু বাদ দিলে হবে না। আচ্ছা, এখন আসো, একটি বল উহার 3 গুণ আরেকটি বলের সহিত 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। ওকে, বল দুটির লব্ধি কত হবে এটা আমাদের বের করতে হবে। আমি আরেকবার পড়ি, একটি বল উহার 3 গুণ আরেকটি বলের সহিত 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল দুটির লব্ধি কেমন হবে। সো এখানে কিছু ইকুয়েশনের কথা বলেই ফেলছে, যে একটা রেসপেক্ট আর একটা কত হবে, লাইক তুমি চিন্তা করো এখানে যে লব্ধি আর এর ভ্যালু বের করবো, তাই তো। সো এখানে আছে পি, পি স্কোয়ার, আর এটা 3 গুণ উইচ ইজ 3p, স্কোয়ার করলে কি হবে, 9p, 9p স্কোয়ার হবে। আচ্ছা, নেক্সট আমি এখন কি করব, 2 ইনটু পি কিউ, ঠিক আছে, আমি আর আলাদা করে লিখে দিই, একটা ফোর্স যদি পি হয় আর এটা হলো 3p। ওকে, সো 2 ইনটু এই দুইটা বলের বা ফোর্সের গুণফল। ওকে, তাহলে 3 দুগুণে কত হবে, 6, 6p স্কোয়ার, কজ মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি, বেশ সুন্দর একটা মান। তাহলে খেয়াল করো এখানে কত পাচ্ছি, tan p স্কোয়ার, দেন এখানে কি আছে, 6p স্কোয়ার, cos 60 ইকুয়াল টু কত হবে, cos 60 ইকুয়াল টু হবে হাফ। ওকে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি tan p স্কোয়ার, আর 3p স্কোয়ার কে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে কত আসবে, অবভিয়াসলি 3p স্কোয়ার। সো 6p স্কোয়ার কে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে আসবে 3p স্কোয়ার। এখন খুবই জটিল একটা ক্যালকুলেশন, tan p স্কোয়ারের সাথে আমাদের 3p স্কোয়ার যোগ করতে হবে, দেখি আমরা পারি কিনা। তো খেয়াল করে tan p স্কোয়ারের সাথে 3p স্কোয়ার যদি আমরা যোগ করি কি আসবে, 10, 11, 12, 13। ওকে, ইউরেকা, আমরা বেশ জটিল একটা ক্যালকুলেশন করে ফেলছি। সো √13p স্কোয়ার, √13p হবে আনসার। আচ্ছা, আনসার তো বের করে ফেললাম, এখানে কি আছে, আছে। ওকে, আচ্ছা আমি এখন একটা কথা বলি, আমি এটা সলভ করতে অনেক কথা বলছি, এখানে আঁকছি, লিখছি, তাই না, এত সময় কিন্তু লাগে না, ঠিক আছে। তোমরা তো এত বড় বোর্ডে আর তোমরা এখানে সলভ করতে যাবে না। ওকে, সো কি হয়েছে, এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে তাড়াতাড়ি ক্যালকুলেশন করার চেষ্টা করবা, যে এখানে লিখবা যে পি স্কোয়ার, তারপর 3p হোল স্কোয়ার, তারপর 2 ইন্টু পি ইন্টু 3p cos 60। পরীক্ষা এভাবে লেখাও যাবে না, পরীক্ষা এভাবে চিন্তাও করা যাবে না। ওকে, ক্যালকুলেশন দ্রুত করতে হবে, ঠিক আছে। সো আমি যেটা বলবো, এই চিন্তা করার প্র্যাকটিসটা একটু করো, দেখবা, দেখে যাতে মাথায় একটা ক্যালকুলেশন করতে পারো কারেক্টলি, এটা বলা যায় যে আমরা পারবো, কিন্তু এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই সিম্পল ম্যাথ গুলাই, এই সিম্পল ক্যালকুলেশন গুলাই তোমাদের কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে এত কিছু না লেখা লাগে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আনসার কি পাইছি এখানে, √13p। এখন আমরা এখানে একটু আসি, দুটি বল পরস্পর এক সমকোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি √13 নিউটন, আবার তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি √7 নিউটন। বলদের সমষ্টিগত, ঠিক আছে, বলদের সমষ্টিগত, এটা ওরা জানতে চাইছে। চলো আমরা দেখি, দুইটা বল পরস্পর এক সমকোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি হলো √13 নিউটন। আচ্ছা ঠিক আছে, আমরা ধরলাম যে পি এ আর কিউ, অ্যাজ ইউজুয়াল যেটা ধরি, কি হবে, দুটা ফোর্স হলো পি এন্ড কিউ। সো এই যে দুইটা ফোর্স দেয়া আছে, তাদের যদি আমি সমকোণে বসাই দেই তাহলে কি আসবে, সমকোণে আর পি কি পাইছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু দুঃখিত,
ওকে, খেয়াল করো এখানে যেহেতু দুটা ফোর্স পরস্পর লম্ব মানে সমকোণে আছে, লম্ব বরাবর আছে, তাহলে তার লব্ধির ভ্যালু কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, রুট রুট তাহলে এটার ভ্যালু কত? √13। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে আমি কি লিখতে পারবো? কিউ স্কোয়ারকে আমি জাস্ট 13 লিখতে পারবো। আচ্ছা, নেক্সট, আবার তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি কত হয়? √7 হয়, √7 নিউটন হয়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমি এখানে একবারই করি, পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর খেয়াল করো, আমরা অলরেডি 120 ডিগ্রি কোণে যদি হয়ে থাকে তাহলে কেমন হবে এটা কিন্তু বের করছি। দেখো, আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, লাইক এই যে 120 ডিগ্রি কোণে যদি কি হয়, তাহলে আমরা জানি 120 ডিগ্রি কোণ মানে কজ 120 ডিগ্রি যদি থাকে তখন কি হবে? -হাফ বসে। ঠিক আছে, এখানে যাই থাকে তার অর্ধেক হয়ে যায়। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ছোট ছোট পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। লাইক তাহলে এখানে কি হবে বলতো? যে কজ 120 ডিগ্রি যদি আসে তাহলে এখানে 2pq, ওকে, -হাফ, তাই তো? -হাফ এখানে বসবে। সো এই যে -হাফ, মাইনাসটা কই আসবে? তাইলে মাইনাসটা এইখানে চলে আসবে। আর খেয়াল করো, ওই যে নিচে যে 2 হাফ আর এখানে 2 কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, 2 কাটাকাটি চলে যাবে। ওকে, তাহলে আমরা ডিরেক্টলি এটা পাই কত? √7। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ফার্দার, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, এখানে কত হবে? 7 হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খেয়াল করো, এটা হইল ইকুয়েশন 1, এটা হইল ইকুয়েশন 2। আমার মনে হয় না তোমাদের এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন করার দরকার আছে, ডিরেক্টলি তো তোমরা ওই যে রুট বাদ দিয়ে দিতে পারো, তাই না? আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য আমি এখানে করছি। আমরা যখন মনে মনে ক্যালকুলেশনটা করব অথবা জাস্ট জাস্ট ছোট একটা রিটেন ডকুমেন্ট রাখবো, তখন কি হবে? জাস্ট আমরা কি করবো? ডিরেক্টলি এই দুটা ভ্যালুটা আমরা নিয়ে আসতে পারি অবভিয়াসলি। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত হবে? 13। ওকে, আর এখানে কি আছে? পি কিউ আছে, আর এখানে কত? 7, তাই তো? তাহলে তুমি চিন্তা করো, 7কে যদি আমি এখানে তাহলে পি কিউ এর ভ্যালু কত হবে? এটা যদি ওই পাশে নিয়ে যায়, 13 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকবে? 6। ঠিক আছে, 13 থেকে 7 বিয়োগ করলে আমি কি পাচ্ছি? 6। আচ্ছা, এটা হলো 3। এখন আমার কি দরকার? ওরা বলছে বলয়ের সমষ্টি। ওকে, আমরা জানি পি প্লাস কিউ হোল স্কোয়ার অ্যাকচুয়ালি কত? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq। ঠিক আছে, আমার বরং আসলে যা চাইছে এখান থেকে শুরু করা উচিত ছিল। দেখো, যে বলয়ের সমষ্টি চাইছে মানে পি প্লাস কিউ চাইছে। ওকে, আচ্ছা, সমষ্টি পরে বের করবো, আগে এটাকে বর্গ করে দিই। কত হবে তাহলে? পি প্লাস কিউ হোল স্কোয়ার। তো দেখা যাচ্ছে যে আমার যদি এখানে যে পি প্লাস কিউ বের করতে হয়, আমার তাহলে কি বের করা লাগবে? আমি যদি একটু ব্যাক ক্যালকুলেশনে যাই, সবসময় এটা একটু করার চেষ্টা করবা যে অনেক কথা যখন বলবে তুমি লাস্ট লাইনে তুমি একটু ফোকাস করবা। ওকে, কি চাইছে? বলয়ের সমষ্টি পি প্লাস কিউ। এখন বাকিগুলো বাদ দাও, এই পি প্লাস কিউ যদি বের করতে হয় তাহলে কিভাবে করতে পারি বলতো? এই যে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pk। এখন আমরা দেখবো যে এখানে কি কি জিনিস আমি জানি। আমরা এটার ভ্যালু কিন্তু জানি, কত হবে? এটার ভ্যালু হলো 13। ঠিক আছে, আমরা পি কিউ এর ভ্যালু জানি, কত হবে? 6। 6 দুগুণা 12, এটার ভ্যালু যদি 6 হয় আর এখানে 2 আছে কিন্তু, তাহলে কত হবে? 12। 13 আর 12, খুবই সিম্পল ক্যালকুলেশন। কত? 25। তাহলে √25 কত হবে? 5 নিউটন। ঠিক আছে, অপশন কি আছে? আছে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমি এই ম্যাথটা আরেকবার একটু ডেসক্রাইব করব, আরেকবার একটু বলবো। দেখো, আমি এখানে ম্যাথটা সলভ করছি। ম্যাথটা কিন্তু মনে হইতে পারে বেশ বড়, না, ম্যাথটা খুবই সিম্পল, খুবই সুন্দর আমি বলবো। খেয়াল করো, এখানে এত ইনফরমেশন যখন থাকবে, একটা কোয়েশ্চনে যখন অনেক বেশি ইনফরমেশন থাকবে, তখন তুমি ফোকাস করবা লাস্ট লাইনে যে অ্যাকচুয়ালি চাইছে কি। তোমরা ব্যাক ট্রেস করো। ওকে, তুমি দেখো এখানে বলয়ের সমষ্টি চাইছে পি প্লাস কিউ। আর পি প্লাস কিউ আমি কিভাবে বের করতে পারি? হয়তোবা তোমাকে কিউ এর ভ্যালু দেয়া আছে, তুমি পি এর ভ্যালু দেয়া নাই, তোমাকে হয়তোবা ইনফরমেশন থেকে বের করতে হবে। ওকে, যখনই যে এখানে বলয়ের সমষ্টি পি প্লাস কিউ দেয়া আছে, সো কয় ভাবে আমরা বের করতে পারি? যে বললাম কিউ দেয়া আছে, পি দেয়া নেই, পি দেয়া আছে, কিউ দেয়া নেই, এটা হইতে পারে। ওকে, অথবা আমরা জানি পি প্লাস কিউ, এটাকে যদি স্কোয়ার করে তাহলে কি পাওয়া যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র আকারে আমরা প্রকাশ করতে পারি। এখন এখানেও যদি দেখি, এমনও থাকতে পারে যে এই যে এই ইনফরমেশন দেয়া আছে, এটা দেয়া নাই, এটা দেয়া আছে, ওইটা দেয়া নাই।
ঠিক আছে? সো আমরা দেখলাম কি পি প্লাস কিউ এর এই ইনফরমেশনের মধ্যে আমরা এটা জানি। ওকে, এই প্রথম লাইন থেকে এত কিছু না লিখে আমরা কি করতে পারতাম, ডিরেক্টলি এখানে 13 লিখতে পারতাম, বাট এটা ডকুমেন্ট রাখার জন্য আমরা কি করছি, এখানে লিখে দিছি, আমি লিখে দিছি। ওকে, সো খেয়াল করো এই লাইন থেকে আমি কি পাই, যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর ভ্যালু কত হবে, 13। আবার খেয়াল করো যে এই যে 2pq, এখন এটা তোমার লাগবে, তোমার বের করতে হবে। তখন আমি আসি, আমি খুঁজতেছি, আরে তাহলে আর কই ইনফরমেশন কি দেয়া আছে, আছে। এই যে সেকেন্ড আরেকটা লাইনে ওরা বলে দিছে, আবার তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি √7 পাওয়া যায়। ঠিক আছে, তখন আমরা এই ক্যালকুলেশনটা করছি। দেখো এটা ডিরেক্টলি লেখা যায়, 13 বসাই দাও, পিকে এর ভ্যালু 6 চলে আসছে, 2 গুণ করে এখানে বসাই দাও কিউটাকে। ঠিক আছে, খুবই সিম্পল ম্যাথ, আমি বলবো বেশ সুন্দর একটা ম্যাথ। ওকে, সো লাস্টে যে লাইনটা বলছে আমি আগে এখানে ফোকাস করছি, দেন এই যে পার্টস গুলো আছে এগুলো বের করার চেষ্টা করছো এখানে। এই ইনফরমেশন আসলে এই লাইনটা পড়ার সাথে সাথে আসলে এটা লেখা যায়, বাট হ্যাঁ পি কিউ বের করার জন্য আমার 2-1 লাইন ম্যাথ করতে হবে। ঠিক আছে, খেয়াল করো এখানে কি বলছে, পি ও কিউ বল দুটির মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি এবং এদের লব্ধি কিউ হলে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক কোনটি হবে। ওকে, খেয়াল করো এখানে কি চাইছে, পি ও কিউ এর মধ্যে সম্পর্ক চাইছে এবং কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে। লাইক ওরা বলছে যে লব্ধি কত, লব্ধি এখানে কত হবে, লব্ধি হবে কিউ। ঠিক আছে, লব্ধি হবে কিউ। ওকে, সো লব্ধি হলো কিউ, আর এখানে কি দেয়া আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 135 ডিগ্রি। ঠিক আছে, আমি এখানে রুট না দিয়ে এটাকে কিউ স্কয়ারই বানাই দিই, দ্যাট মিন্স লব্ধির বর্গ ইকুয়াল টু কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 135 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে খেয়াল করো এটা আর কিউ স্কয়ার কে কেটে দিই, তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, খেয়াল করো তো, এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি 0, আর ডান পাশে পি স্কয়ার, ওই দেখা যায় 2pq, ওকে, ওই আমাদের cos 135 ডিগ্রি, যার মান কত, -1/√2, আমি যদি ভুল না করে থাকি। ওকে, কত হবে, 1/√2। আশা করি বুঝতে পারছো। তাহলে খেয়াল করো এখন এখানে 0 আছে, এখানে হইলো পি স্কয়ার, এইখানে কত হবে, আলটিমেটলি মাইনাস, তাই না, এটা তো মাইনাস। তাইলে যেহেতু এখানে মাইনাস দেয়া আছে, আমি এখানে মাইনাস বসাই দিচ্ছি, তাহলে এখানে হবে √2pq, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি √2pq ইকুয়াল টু কত, পি স্কয়ার। ঠিক আছে, পি পি কাটা, তাহলে √2q ইকুয়াল টু কত হবে, পি হবে। ওকে, √2q ইকুয়াল টু কি হবে, পি হবে। আশা করি সবাই বুঝতে পারছো, আমরা কি করছি, যা বলছে তাই বসাইছি, দেন শেষ পর্যন্ত গেছি, কি পাইছি আমরা, পি ইকুয়াল টু √2q, এই আনসারটুকু আমরা পাইছি। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল, খুবই সুন্দর। ওকে, এখন খেয়াল করো দুটি সমান মানের বল পি এর সর্বনিম্ন লব্ধির মান কত, দুইটা সমান বল পি। ওকে, তাহলে সর্বনিম্ন পাওয়ার জন্য কি করতে হবে, আলফার ভ্যালু 180 ডিগ্রি, অথবা বল বা ফোর্স দুটাকে দুইটা অপোজিট ডিরেকশনে কি করতে হবে, দুইটা অপোজিট ডিরেকশনে আমাদের চালাইতে হবে। ঠিক আছে, সো দ্যাট মিন্স এখানে সর্বনিম্ন লব্ধির মান কত হবে, দেখো আমি কি করতে হবে, আমরা নরমালি কি করি, যে সর্বনিম্ন লব্ধির মান যে দুটো ফোর্স থাকে তাদের বিয়োগফলের সমান, বড় থেকে ছোট, বাট এখানে তো দুটোই সেম, তাহলে আনসার কি আসবে, 0 আসবে, খুবই সিম্পল। আচ্ছা, নেক্সট খেয়াল করো এখানে কি বলছে, 2 নিউটন এবং 5 নিউটন মানের দুটি বল একই রেখায় একই দিকে ক্রিয়ারত। ওকে, একই রেখায় একই দিকে ক্রিয়ারত, উহাদের সর্বাধিক লব্ধি কত হবে। ওকে, এটা আমাদের বের করতে হবে। সো একই রেখায় একই দিকে যেহেতু ক্রিয়ারত, তাহলে কি হবে, লব্ধির ভ্যালু সর্বোচ্চ হবে, তাহলে সর্বাধিক লব্ধির ভ্যালু কত হবে, তাদের যোগফল হবে। ওকে, হুইচ ইজ 2 এর সাথে 5 যোগ করলে কত, 7 নিউটন আসবে। ওকে, খেয়াল করো এখন আমরা এই ম্যাথটা একটু করি। 8 নিউটন এবং 3 নিউটন দুটি বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে একটি বস্তুতে ক্রিয়ারত। ওকে, 8 নিউটন এবং 3 নিউটন দুটি বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে একটি বস্তুতে ক্রিয়ারত, বলের লব্ধির মান বের করতে হবে, যেহেতু 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ। ঠিক আছে, সো আমি এখন এটা একটু তাড়াতাড়ি করব, লব্ধির ভ্যালু হলো আর। ওকে,
সো রুট কত আসবে? পি 8 স্কোয়ার উইচ ইজ 64, দেন এখানে কি আছে 3 স্কোয়ার 9, তারপরে খেয়াল করো আমি এখানে মুখে মুখেই করি যে cos 60 ইকুয়াল টু কত? হাফ। আর এখানে কত? এটা কি করতে হবে? এই দুইটা গুণ করতে হবে, কিন্তু 24 ইন্টু 2 48, 48 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? আবার 24, তাই না? সো তোমরা ইন শর্ট cos মানে 60 ডিগ্রি যদি হয় তাহলে তুমি এইভাবে মনে রাখো, এই জাস্ট দুইটা গুণ করে দিবা, ঠিক আছে? 2pq দেন cos আলফা, তো সো এখানে cos 60 ডিগ্রি হলো হাফ, সো হাফ এন্ড 2 কাটাকাটি চলে যায়, তাহলে শুধু pq থাকে। ওই pq এর মান জাস্ট আমরা এখানে বসাই দেবো, 3 এটা কত? 24, ঠিক আছে? তাইলে এখন আমরা যদি তাহলে এখানে কত হবে? 24 এর সাথে যদি আমি 10 যোগ দিতাম তাহলে হইতো 34, বাট এখানে কত হবে? 33, ওকে 33, ওকে। তাহলে এখানে কত আসতেছে? 64 প্লাস 33, তাহলে কত হবে? এখানে আছে 7 437, আর এখানে কত? 9, রুট 97। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। আমি এখানে দেখাইছি, এখন আর যে পি কিউ লেখার সময় নেই, ঠিক আছে? আমরা আগে অনেক বিস্তারিত এখানে বলছি, বাট এখন দেখো জাস্ট আমরা কি করছি, যে এখানে cos 60 ডিগ্রি যেই দেখছি তখন কাইন্ড অফ আমার মানে আমি লাফাইছি, হ্যাঁ, যে আচ্ছা এটা তো বেশ ইজি, অনেক ইজিলি আমরা সমাধান করতে পারবো। cos 60 মানে কি? হাফ, ওকে। তো আমরা যেটা করব, এটার বর্গ প্লাস এটার বর্গ প্লাস তাদের গুণফল, ওকে, যোগ করে দাও, কত আসে? রুট 97, রুট 97, এন্ড অবভিয়াসলি নিউটন তো থাকবেই, ওকে। আচ্ছা, তাইলে আমরা এখন এই ম্যাথটা একটু সমাধান করি। কোন সমবাহু ত্রিভুজের এক কৌণিক বিন্দুতে দুইটি বল, সরি, এক এক কৌণিক বিন্দুতে দুই বাহু বরাবর পি ও 2p মানের দুটি বল ক্রিয়া করে, লব্ধের মান কোনটি? এটা বের করতে হবে। একটা সমকোণী ত্রিভুজে, ওকে, সরি, একটা সমবাহু ত্রিভুজে, একটা সমবাহু ত্রিভুজে যেখানে যে ত্রিভুজের সবগুলা বাহু সমান, তার একটা কৌণিক বিন্দু, কয়টা কৌণিক বিন্দু আছে? 3টা কৌণিক বিন্দু আছে। যে কোনো একটা কৌণিক বিন্দু, কৌণিক বিন্দুতে দুই বাহু বরাবর কি করলাম আমরা? দুইটা ফোর্স বা বল অ্যাপ্লাই করছি, একটা হলো পি আর একটা হলো 2p, ওকে। এখন ওরা চাইছে তাহলে লব্ধির মান কেমন হবে? চলো আমরা দেখি, খুবই সিম্পল একটা ম্যাথ। খেয়াল করো, এটা হলো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অথবা কি বলা যায়? সমবাহু ত্রিভুজ, যেখানে কি হবে? ত্রিভুজের 3টা বাহু সমান হবে, ওকে। একটা বাহু একটু বেশ লম্বা হয়ে গেছে, আমি একটু ডিলিট করে দিই। তো খেয়াল করো এখানে, ওকে, তাহলে খেয়াল করো, ধরো এই যে পয়েন্টটুকু আছে, এই পয়েন্টটাতে দুইটা ফোর্স ক্রিয়ারত আছে, একটা হলো পি আর একটা হলো 2p, ওকে। আচ্ছা, তাহলে মধ্যবর্তী আমার লব্ধি বের করার জন্য জাস্ট একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা কি? আলফার ভ্যালুটা কত। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে কি আমার বলতে হবে যে এখানে আলফার ভ্যালু কত হবে? আচ্ছা বলি, সেটা কত? 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হইলো 60 ডিগ্রি। তাহলে লব্ধির ভ্যালু পি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কত হবে? 4p স্কোয়ার, ওকে। আর আমি যদি এটাকে দ্বিগুণ করি তাহলে 4 কত কত হবে? 2 ইন্টু 2 4। আর খেয়াল করো, যেহেতু 60 আছে, তাহলে আমরা কি করতে বলছিলাম? ডিরেক্টলি জাস্ট দুইটা গুণ করে দিলেই তো হয়, তাই না? সো আলটিমেটলি কত হবে? 2p স্কয়ার হবে। আমি আবারও বলি, এটার বর্গ এটার বর্গ প্লাস তাদের গুণফল, ঠিক আছে? আমি আবারও বলি, এটার বর্গ প্লাস এটার বর্গ প্লাস কি হবে? তাদের গুণফল, ঠিক আছে, যদি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে থাকে, ওকে। দেন রুট ওভার তো আছেই, তাহলে খেয়াল করো এখন তো ক্যালকুলেশন বেশ ইজি। কত হবে? 145, দেন 2 যোগ করলে 7, তাহলে এটা হবে রুট 7 পি স্কয়ার অথবা রুট 7 পি। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা অ্যাকচুয়াল সিনারিওটা মাথায় রাখবো, দেন অনেক তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করে ফেলবো। বেশ সিম্পল, বেশ সুন্দর। তাহলে রাইট আনসার আমরা কোনটা পাচ্ছি? অপশন কি আছে? অবশ্যই আছে। কত? রুট 7 পি, ওকে। আচ্ছা, এখন আমরা কিছু রিটেন টাইপ ম্যাথ করব, ঠিক আছে? চলো এই ম্যাথটা একটু সমাধান করি। কি বলছে? দুটি বলের বৃহত্তম লব্ধির মান হলো 7 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধির ভ্যালু হলো 1 নিউটন, ওকে। তাহলে এখানে কি চাইছে? যে বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? সো আমরা যদি একটু উল্টা আসি, যেহেতু একটু কোয়েশ্চনটা একটু লেন্দি, সো আমি কি বলছিলাম যে লাস্ট লাইনটা আগে পড়তে হবে। যে কি বলছে? বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? সো এটা সমাধান কি হইতে পারে বলতো? এটা সমাধান হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে, রুট ওভার, ওকে। দ্যাট মিনস আমার
যদি দুটো বল পি এন্ড কিউ হয়ে থাকে, তারা যদি 90 ডিগ্রি বরাবর কাজ করে, তাহলে এটার আনসার কি হবে? রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। ওকে, এই ভ্যালুটা আমার বের করতে হবে। এখন চিন্তা করো তো, এই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বের করার জন্য কি লাগবে? পি আর কিউ এর ভ্যালু লাগবে। চলো এটাই আমরা এখন একটু বের করবো। সো প্রথমে বলছে তাদের বৃহত্তম ভ্যালু। এখন কি আর বলার দরকার আছে যে পি আর কিউ যদি দুটো ফোর্স হয়, তাদের বৃহত্তম ভ্যালু কি হবে? তাদের যোগফলের সমান হবে, which is p plus q। ভ্যালু কত? 7 নিউটন। 7 লিখতেছি। আর ক্ষুদ্রতম ভ্যালু আমি ধরে নিলাম p বড়, q ছোট। ওকে, তাহলে p minus q 1 নিউটন। দুইটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কি আসবে? আসবে হইলো 2p, আর এইখানে আছে 8, আর এখানে হইলো p, শুধু 4 আসবে। ওকে, p এর ভ্যালু যদি 4 হয়, তাহলে q আমরা জাস্ট যে কোনো একটাতে বসাই দিই। একটু চিন্তা করি যে p প্লাস q কত হয়? 7 হবে। তাহলে 4 এর সাথে কত যোগ করলে 7 হয়? 3 যোগ করলে 7 হয়। সন্দেহ না থাকে গুণে দেখো, 4 5 6 7। ওকে, তাহলে সুতরাং q এর ভ্যালু কত হবে? 3 হবে। ওকে, তাহলে আমি যদি এখানে একটু বসাই দেই, তাহলে আলটিমেটলি 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 সাথে 10 যোগ করলে হয় 26, কিন্তু 10 যোগ করবো না, আমি করতেছি 1 কম, তাহলে কত হবে? 25। ওকে, তাহলে আনসার হইলো 5 নিউটন। খুবই সিম্পল, খুবই সিম্পল। আশা করি বুঝতে পারছো কি প্রসেসে, কি টেকনিকে আমরা ম্যাথগুলো করব। নেক্সট আমরা এই ম্যাথটা একটু দেখি। পি ও কিউ, পি এবং কিউ বল দুটির লব্ধির মান আর। ওকে, কিউ কে দ্বিগুণ করলে যদি নতুন লব্ধি পি বলের রেখার উপর লম্ব হয়, ওকে, তাহলে দেখাও যে আর ইকুয়াল টু কিউ। শোনো, এই ধরনের যখন একটু ক্রিটিক্যাল, একটু কমপ্লেক্স ম্যাথ থাকবে, আসতে পারে, যেহেতু এখন রিটার্ন আছে। ওকে, যদি আসে তখন আমরা কি করব? আমার মতে প্রথমে আমরা একটু ছবিটা চিন্তা করব। সবচেয়ে ভালো হয় ছবিটা যদি একটু স্কেচ করতে পারি। লাইক চিন্তা করো, দেখো পি আর কিউ বল দুটির লব্ধির মান কত? আর। আমি এখান থেকে একটু করি, খেয়াল করো, এই যে পি, আর এই বরাবর আছে কিউ। ওকে, আর ওই দেখা যায় আমার লব্ধি, পি আর কিউ এর লব্ধি অ্যাকচুয়ালি। ওকে, সো খেয়াল করো এখানে কি হয়েছে। জাস্ট আমরা প্রথম সিনারিওটা এখানে একটু দেখে ফেললাম। এরপরে খেয়াল করো এখানে কি বলছে, কিউ কে দ্বিগুণ করলে যদি নতুন লব্ধি পি বলে ক্রিয়া রেখার উপর লম্ব হয়। দেখো পি এখানে যে মান আছে, কিউ এর যে মান আছে, এটা আমি যেমন আছে তেমনই রাখলাম। ঠিক আছে, সো পুরা ম্যাথের মধ্যে পি এর ভ্যালু ধরলাম 10। 10 হলে পুরা ম্যাথের মধ্যে 10 থাকবে। ওকে, কিউ এর ভ্যালু যদি 20 হয়, পুরা ম্যাথের মধ্যে কিউ 20 থাকবে। সো এরপরের কথা ওরা যেটা বলছে যে আমি জাস্ট কিউ কে কি করব? দ্বিগুণ করব। ওই যে 20 ছিল, তাহলে এখানে 40 হবে। ওকে, লেখার দরকার নাই, জাস্ট তোমাদের বললাম আর কি, যে এই ম্যাথে এখানে পি এর যে ভ্যালু চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। ওকে, বাট ওরা একটু পরে বলছে যে আমরা প্রথম সিনারিওতে লব্ধি পাইছি আর, বাট আমি যদি কিউটাকে এখন, যেটা 20, এটাকে যদি আমি 40 করে দেই, ঠিক আছে, অথবা কিউ ছিল এটাকে 2q করে দেই, তখন দেখা যায় লব্ধি, তুমি জানো যে পি আর কিউ এর ভ্যালুর উপরে লব্ধির মান এবং দিক নির্ভর করে। এই যে শুরুতে দেখছিলাম, কি মনে আছে? দেখো তো, সূত্রে তো ছিল। আর একটু মনে করাই দেই, কই, এই যে থিটার ভ্যালু কার উপরে ডিপেন্ড করতেছে? পি এন্ড কিউ এর ভ্যালুর উপর, অবভিয়াসলি আলফার উপরে অবশ্যই। দেন আবার দেখো লব্ধির ভ্যালুটাও কি, এটা তো প্রত্যেকটা ম্যাথেই দেখছি। সো লব্ধির ভ্যালুটাও কি পি আর কিউ এর ভ্যালুর উপর এবং আলফার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সো আমি যদি এখানে কি করি, আমি যদি এখানে কিউ এর ভ্যালু যদি চেঞ্জ করে দেই, আমরা যদি এইখানে কিউ এর ভ্যালু যদি চেঞ্জ করে দেই, কই গেল, এই যে কিউ এর ভ্যালু যদি ডাবল করে দেই, হ্যাঁ, থিটার ভ্যালু চেঞ্জ হইতে পারে, লব্ধির মানও চেঞ্জ হইতে পারে। সো লব্ধির মান যেহেতু চেঞ্জ হইতেছে, তাহলে কি আমি আর লিখতে পারবো? আমি কি আর এখানে আর লিখতে পারবো? জীবনেও না, কখনোই সম্ভব না এখানে। তাহলে এখানে যেহেতু আর আছে, এটাকে আমি লিখলাম R1। ওকে, এবং অ্যাঙ্গেলটাও দেখো ওরা বলেই দিচ্ছে যে পি বলের সাথে সে কি করে, লব্ধি পি বলের সাথে লম্ব বরাবর অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন যা বলার বলে ফেলছে, আমরা যা চিন্তা করার চিন্তা করে ফেলছি। ঠিক আছে, এখন তাহলে আমরা কি কাজ করতে পারি? খেয়াল করো, এটা একটু সুন্দর করে এঁকে দিই। ওকে, তাহলে এটা হইলো R1। আচ্ছা, যে দুইটা সিনারিও ছিল আমরা জাস্ট এখানে ডিসকাস করছি, এখন চলো এটা নিয়ে একটু আলোচনা করি। যে কি বলছে, কিউ কে দ্বিগুণ করলে যদি নতুন লব্ধি পি বলের রেখার উপর লম্ব হয়, তাহলে দেখাও যে আর ইকুয়াল টু কিউ।
আর ইকুয়াল টু কিউ দেখাইতে বলছে। আগে চল আমরা আর এর ভ্যালুটা একটু বের করে দেখি। আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ কত, এটাকে আমি ধরলাম আলফা, কজ আলফা। ঠিক আছে, এটা যেহেতু আর স্কোয়ার দিয়ে দিচ্ছি, আমি রুট লম্বা একটা দাগ দিতে চাচ্ছি না। আচ্ছা, এটা গেল, মানে এখান থেকে তো কিছু করার নাই। ওকে, কজ আলফার ভ্যালু আমি জানি না, কিছুই জানি না, সো এইভাবেই রেখে দিই আপাতত। এখন এই সম্পর্ক বের করার জন্য, আর ইকুয়াল টু কিউ দেখানোর জন্য আমার বাকিগুলোকে ভ্যানিশ করতে হবে, বাট এমনি তো ভ্যানিশ করা যাবে না। ঠিক আছে, আমাদের এখানে একটু সামনে আগাই, দেখি এখান থেকে কি পাওয়া যায়, তারপর আমরা চিন্তা করব। সো খেয়াল করি, এখানে আর ওয়ান এর ভ্যালু কত? আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান স্কোয়ারের ভ্যালু হইলো এটার স্কোয়ার কত? আচ্ছা, পি পি স্কোয়ার হইলো, পি এর বর্গ হইলো পি স্কোয়ার, আর এখানে কি আছে? 2q দেয়া আছে, তাহলে 4q স্কোয়ার। আর এই দুটার গুণফল কত হবে? 2pq, আরো 2 গুণ, তাহলে 4pq। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এখানে দেখো যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত দেয়া আছে? মধ্যবর্তী অ্যাঙ্গেল হইলো যে এই যে কিউ কে দ্বিগুণ করলে বলছে। ঠিক আছে, কিউ কে দ্বিগুণ করলে যদি নতুন লব্ধি পি বলে ক্রিয়া রেখার উপর লম্ব হয়, ওরা কখনোই বলে নাই যে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট করছে, আগে যেখানে আলফা ছিল। ওকে, সো এইখানে চিন্তা করো যে কিউ কে দ্বিগুণ করলে যদি নতুন লব্ধি পি বলের ক্রিয়া রেখার উপরে লম্ব হয়। ঠিক আছে, সো এই সিনারিওর মধ্যে আমরা এখানে কি পাইলাম? যে এটা কি হবে? এটা আলফা, বুঝছো? এটা হইলো আলফা। ওকে, তাহলে এখানে তো অ্যাঙ্গেল আমরা ডিফারেন্ট করে নাই, তাহলে আমরা জাস্ট এখানে প্রথমে যেহেতু আমরা জানতাম না, আমরা এখানে এঁকে দিচ্ছি, বাট এখানে গিয়ে আমরা বুঝতে পারলাম যে এই আলফা গ্রেটার দেন 90 হবে। এটা কি হবে? গ্রেটার দেন 90 হবে। তাহলে গ্রেটার দেন 90 যদি হয়, তাহলে খেয়াল করো, আমি ছবিটাও একটু আগের মতো এখানে ঠিক করে দিচ্ছি, না হলে তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে এটা কত, এটা হইলো পি আর এই দিকে হইলো কিউ। বুঝতে পারছো? বাট শুরুতে তো আসলে না বুঝে থাকতেই পারো, আমরা লাইন বাই লাইন আগাবো, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কত পাইছে? আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত? পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 4pq কজ আলফা। ওকে, তাইলে এটা থাকুক। এখন আমরা ডিফারেন্ট ভাবে একটু চিন্তা করি। খেয়াল করো, এখানে তো আলফা নিয়ে কাজ করছি, বাট কোয়েশ্চেনে কোনো জায়গায় আলফা নাই। ঠিক আছে, একটু বাদ দেওয়ার ব্যাপার স্যাপার তো থাকতে হবে, তাই না? আচ্ছা, এখন এই আর ওয়ান কে আমরা কি আরেকভাবে করতে পারি না? দেখো, পি বরাবর আছে, 2q যদি এখানে থাকে, এটাকে এখানে নিয়ে আসা যায়। তো আর ওয়ান কে আমি এভাবে লিখতে পারি না? আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কি হবে? অতিভুজের বর্গ মাইনাস ভূমির বর্গ। ঠিক আছে, এটাকে যদি আমি লম্ব ধরে নেই, তাহলে কি হবে? অতিভুজের বর্গ মাইনাস ভূমির বর্গ। খেয়াল করো, এই দুইটা আর ওয়ান আমি সেম আকারে লিখি, কত হবে? পি কিউ স্কোয়ার প্লাস 4কিউ স্কোয়ার 4pq কজ আলফা ইকুয়াল টু কত? 4q স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে কিউ স্কোয়ার কাটা, তাহলে দেখো পি স্কোয়ার কে যদি ওই পাশে নিয়ে আসি 2p স্কোয়ার, দেন এখানে কত আছে? এটাকে এক লাইনে আমি এখন একটু করে দিচ্ছি। এখানে কত হবে? এখানে হয়ে যাবে মাইনাস 4pq কজ আলফা। আমি আবারও বলি, 4q স্কোয়ার কাটা, দেন খেয়াল করো এটাকে জাস্ট ওই পাশে নিয়ে গেছে, আর মাইনাস পি স্কোয়ার কে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে কত হয়েছে? 2p স্কোয়ার। আচ্ছা, এখন তাকাও, এখানে পি স্কোয়ার আছে, এখানে একটা পি আছে, শুধু আমি এখানে একটা পি রাখতেছি। ঠিক আছে, নেক্সট খেয়াল করো, আলটিমেটলি এই জায়গায় যদি একটু দেখি, যেখানে 2 আছে, তাইলে এইখানে কত? এইখানে হইলো 4, তাহলে -2 থাকবে, কিউ তো আছেই, কজ আলফা। তাইলে এখন একটু আমরা এটাকে একটু লিখে ফেলি, কজ আলফা ইকুয়াল টু কত? পি মাইনাস পি ডিভাইডেড বাই 2q। শেষ, মাইনাস পি ডিভাইডেড বাই 2q। আশা করি সবাই বুঝতেই পেরেছো। এখন খেয়াল করে, কজ আলফার ভ্যালু কিন্তু আমি বের করে ফেলছি, আর আমি যেটা প্রমাণ করবো এখানে কিন্তু কজ আলফা নাই। ঠিক আছে, তো আমি এখানে যে আর এর সম্পর্কে কজ আলফার ভ্যালুতে আমি কি করব? মাইনাস পি ডিভাইডেড বাই 2q যদি বসাই, তাহলে কি পাওয়া যাইতে পারে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq মাইনাস কত হবে? পি ডিভাইডেড বাই 2q। ওকে, পি ডিভাইডেড বাই 2q, যে এক্সট্রা একটা লাইনের কারণে এটা আবার থিটা মনে হইতেছে। সো পি ডিভাইডেড বাই 2q, 2 কাটা, কিউ কাটা, দেন এখানে কি আছে? পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর খেয়াল করো এখানে কি মাইনাস, তাই তো? এখানে হইল
মাইনাস মাইনাস কি হবে পি স্কোয়ার। আচ্ছা দেখো আমরা আগেই একটা ষড়যন্ত্র করছিলাম, ঠিক আছে, আমরা আগেই একটা ষড়যন্ত্র করছিলাম যে হা, প্রথম লাইন থেকে আমরা কি পাই, এই সূত্রটা আমরা পাই, ঠিক আছে, প্রথম লাইন থেকে আমরা এই সূত্রটা পাই। সো আর ইকুয়াল টু কিউ প্রমাণ করার জন্য আমার কি করা উচিত, এই পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফাকে ভ্যানিশ করতে হবে। এমনি তো করতে পারবো না, আমাদের কিছু রেফারেন্স লাগবে, কিছু সাপোর্ট লাগবে, ওইটা পাওয়ার জন্য আমরা কি করছি, পরের ছবিতে গেছি। ওকে, আচ্ছা বেশ সুন্দর একটা ম্যাথ ছিল। আমি এই ধরনের একটা ক্রিটিক্যাল ম্যাথকে কিভাবে ট্যাকল করতে হবে জাস্ট লাস্ট একটা সারাংশ বা সারমর্ম এখানে দিয়ে দিচ্ছি। খেয়াল করে কি বলছে, পি ও কিউ বল দুটির লব্ধির মান আর, কিউ কে দ্বিগুণ করলে যদি নতুন লব্ধি পি বলের ক্রিয়া রেখার উপর লম্ব হয়, তাহলে দেখাও যে আর ইকুয়াল টু কিউ। আমরা লাস্ট লাইনে ফোকাস করবো, আর ইকুয়াল টু কিউ, ঠিক আছে। কিউ তো আছে প্রথম সিনারিওতে আছে, দ্বিতীয় সিনারিওতেও আছে, বাট আর শুধুমাত্র প্রথম সিনারিওতেই আছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা কি করলাম, আচ্ছা যেটা চাইছে আগে এটা নিয়ে একটু কথা বলি, যে এখানে আমরা কি করছি, পি কে এদিকে দিচ্ছি, কিউ কে ওইদিকে দিচ্ছি। ওকে, আচ্ছা সো প্রথমে কিন্তু এই 120 ডিগ্রির বড় করে আমরা আঁকি নাই, ঠিক আছে, জাস্ট র্যান্ডমলি পি আর কিউ কে দিয়ে দিছি। তখন আর এর ভ্যালু কত ছিল, এই যে এটা পাইছি, তখন বুঝতে পারছি যে না এখানে আসলে আর আর কিউ দেখানোর জন্য এই জিনিসগুলোকে ভ্যানিশ করতে হবে। ওকে, আচ্ছা এখন চিন্তা করো যে তাহলে আমাদের যেহেতু আর একটু সাপোর্ট লাগবে, তখন আমরা কি গেলাম, আমরা পরের সিচুয়েশনে চলে গেছি। কি বলছে, কিউ কে দ্বিগুণ করলে যদি নতুন লব্ধি পি বলের ক্রিয়া রেখার উপরে লম্ব হয়, কিউ কে দ্বিগুণ করছে, বুঝতে পারছো, কিউ কে যদি দ্বিগুণ করে তাহলে কি হয়, লম্ব মানে এই যে পি বলের সাথে লম্ব বরাবর থাকে। ওরা কিন্তু এই যে মধ্যবর্তী কোণ চেঞ্জ করছে এটা বলে নাই। ওকে, আর তুমি চিন্তা করো যে যেহেতু আমার এই সিনারিওতে লব্ধি কি হয়েছে, পি এর সাথে লম্ব বরাবর আছে, অবভিয়াসলি অবভিয়াসলি পি আর 2q তাদের ক্রিয়া রেখা কি হবে, গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে। ওকে, সো এই সেকেন্ড সিনারিওর রেসপেক্টে আমরা প্রথম সিনারিওর আলফার ভ্যালু সম্পর্কে একটু আইডিয়া পাইছি, যেটা আসলে আমাদের আলফার ভ্যালু কেমন হবে এই ম্যাথের জন্য আসলে দরকার নেই, ঠিক আছে। তারপর আমি পরে ছবিটা একটু কারেকশন করে দিছি, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আমরা সেকেন্ড সিনারিও থেকে আর1 স্কয়ারের ভ্যালু একভাবে বের করছি যেখানে কজ আলফা আছে, আরেকভাবে বের করছি জাস্ট দুইটা ফোর্স আছে, ঠিক আছে। দ্যাট মিন্স আমি কজ আলফার সাথে ফোর্স দুইটা একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করছি। সম্পর্ক দেখাইতে পারলেই তো আমি এখানে সম্পর্ক বসায় কজ আলফাটাকে ভ্যানিশ করতে পারবো। এটাই ছিল উদ্দেশ্য, আমরা কিন্তু ওই উদ্দেশ্যে সফল হয়েছে। ওকে, এই দুইটাকে ইকুয়াল দেখায় আমরা কি করছি, কজ আলফার ভ্যালু বের করছি, এখানে বসাই দিছি, দেখো হয়ে গেছে। ওকে, সো দ্যাট মিন্স যা চাইছে প্রথমে আমরা এটা লিখছি, তারপরে কি করছে, একটা আইডিয়া করছি যে এটা মেলানোর জন্য কি করতে হবে, এটা ভ্যানিশ হইতে হবে, বাট এমনি তো বলা যায় না, তাই না। তো আমরা কি করছি, এটা করার জন্য সেকেন্ড সিনারিওতে গেছি। ওকে, এই যে ফোর্সের সাথে কজ আলফার একটা সম্পর্ক, ফোর্স গুলোর সাথে কজ আলফার একটা সম্পর্ক বের করার চেষ্টা করছি, এটাই ছিল উদ্দেশ্য, ঠিক আছে। কি করতে হবে কি করতে হবে না এটা কিন্তু মুখস্থ করা যাবে না, আমাদের সামনে আগাইতে হবে। ওকে, আর পরীক্ষার হলে যদি জাস্ট তুমি কিছু পড়ো নাই করো নাই, নতুন একটা কোয়েশ্চেন দেখছো, তখন তোমার একটা অ্যাংজাইটি কাজ করবে অবশ্যই। আমি বলবো এই ম্যাথ গুলো আগে থেকে একটু ফেস করে যাও, সময়ের মধ্যে করতে পারো কিনা দেখো, না করতে হলে বারবার প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা আমরা এখন এই ম্যাথটা একটু সমাধান করব। খেয়াল করো এখানে কি বলছে, দুটি বল সমগুণে ক্রিয়া করলে লব্ধির মান 20 একক। ওকে, এদের বৃহত্তম লব্ধির মান 28 একক। বল দুটির ক্ষুদ্রতম লব্ধির মান নির্ণয় করো। সো যেহেতু প্রথমে বলছে যে দুটি বল সমগুণে ক্রিয়া করলে তাদের লব্ধির ভ্যালু কত, 20 একক, তাইলে দেখো তো 20 একক যেহেতু বলছে, 20 স্কয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি বলে দিচ্ছি যে এখানে দুইটা বল যেহেতু বলছে, আমরা পি কিউ ধরে নিছি, স্কয়ার করছি, রুট না দিয়ে আমি এটাকে স্কয়ার করে দিচ্ছি। আচ্ছা নেক্সট, এদের বৃহত্তম লব্ধির মান কত, বৃহত্তম লব্ধির মান 28 একক, ঠিক আছে। বৃহত্তম লব্ধির মান 28 একক, 28 একক। ওকে, আচ্ছা তাহলে এখন ওরা চাইছে বল দুটির ক্ষুদ্রতম লব্ধির মান কত হবে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন তুমি চিন্তা করো, ক্ষুদ্রতম লব্ধির মান যদি আমাদের এখানে চাই, তাহলে ক্ষুদ্রতম লব্ধির মান হইলো পি কিউব, মানে পি মাইনাস কিউব। আমি ধরে নিচ্ছি যে পি বড় হবে, যেহেতু এখানে বলে নাই। ওকে, প্রথমটা বড় দ্বিতীয়টা বড়, এখানে কিছু বলে নাই, তো আমি প্রথমটাকে বড় ধরে নিছি। সো পি মাইনাস কিউ এর ভ্যালু বের করতে হবে আগের মতোই। এটা বের করার জন্য কি কি জিনিস লাগবে এটা একটু চেক করি।
খেয়াল করো, পি মাইনাস কিউ যদি বের করতে হয় আমার লাগবে হইল পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2pq। আমি কিন্তু এটার ভ্যালু জানি, কত হবে এটা জানি, আমার 2pq দরকার পড়বে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, চলো এটাকে স্কোয়ার করে দিই, 28 হোল স্কোয়ার। দেন খেয়াল করো এইখানে এই জায়গায় কত আছে, 28 হোল স্কোয়ার। আর এখানে তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। ওকে, আর এই জায়গায় কত আছে, 28 হোল স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার ভ্যালু কেমন হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু কেমন হবে এটা একটু দেখি। এটা হইল 20 হোল স্কোয়ার, তাই তো 20 হোল স্কোয়ার, এটা খুবই ইজি, 0 4 400। ঠিক আছে, এখন এখানে আসছে হইল 2pq, এখানে হলো 28 স্কোয়ার। ঠিক আছে, সো 28 স্কোয়ার, এটার স্কোয়ার আমাদের বের করতে হবে। ওকে, 28 এটার স্কোয়ার আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করো, এটা বের করার একটা টেকনিক চলো আমরা একটু দেখি। 28 স্কোয়ার আছে, 2 স্কোয়ারকে 2কে স্কোয়ার করলে হয় 4, দেন 8কে স্কোয়ার করলে হয় 64। ওকে, আমার মাঝখানে কি আছে, 2 আছে, 8 আছে, উপরে 2 আছে। সো এইগুলো আমি গুণ করে দিব, যতগুলো নাম্বার আছে এগুলোকে আমি গুণ করে দিব। আমি আবারও বলি, এককের যে ঘরে যে নাম্বারটা আছে এটাকে বর্গ করলে হয় 64, দশকের ঘরে যে নাম্বারটা আছে এটাকে আমরা যে ডিজিটটা আছে, যে অঙ্কটা আছে, এটাকে যদি বর্গ করি তাহলে কত হবে, 4 হবে। নেক্সট, এখানে যতগুলো নাম্বার আছে এগুলো গুণ করে দেবো, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। ঠিক আছে, এখন জাস্ট একটা কাজ করব, 4 নিছি, এখানে 6 আছে, এটা এই জায়গায় আমি যোগ করে দিচ্ছি, এই 6 আমি এখানে যোগ করে দিচ্ছি, কত হবে, 38। 38 এর শুধু আমি 8 নিব। ওকে, 38 এর শুধু আমি 8 নিব। আর 3 আছে, এই 3টাকে আমি কি করলাম, 4 এর সাথে দিয়ে দিলাম, 784। ওকে, 784। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখানে একটা টেকনিক তোমাদের দেখালাম যে 2 ডিজিট নাম্বার কিভাবে আমরা স্কোয়ার করতে পারি। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা এই জায়গায় কি পাইছি, 2pq, তাই তো 2pq। এটা যদি বিয়োগ করে দেই 384, তাহলে pq কত হবে, আচ্ছা 2pq তো আমরা এখানে দরকার পড়বে, তাই না, 2pq আমার এখানে দরকার পড়বে। তাহলে এখানে একটা কাজ করে আমি আর ফার্দার ক্যালকুলেশনে না যাই, আমি জাস্ট ডিরেক্টলি এখানে বসাই দিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলো 400, আর 2pq এটা কত, 384, তাহলে এখানে কি আসতেছে, 16 4। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো আমি আরেকবার একটু বলবো এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে। খেয়াল করো, এখানে কি হয়েছে, দুটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধির ভ্যালু হলো 20 একক। তাহলে কি করছে, এই রুট না রেখে ডিরেক্টলি আমি 20 স্কোয়ারে লিখে দিচ্ছি। নেক্সট, ওরা বলছে যে এদের বৃহত্তম লব্ধির মান হলো 28। ঠিক আছে, ছিল 28, খুবই সুখে শান্তিতে ছিল, বাট লাস্টের লাইনে চাইছে ক্ষুদ্রতম লব্ধির মান নির্ণয় করো। আমি দেখছি পি মাইনাস কিউ বের করার জন্য আমার কি করা লাগবে, এই টার্মগুলো বের করা লাগবে, বাট এটা আমি জানি। ঠিক আছে, বাট এইটা আমি জানি না, সো এটা বের করার জন্য আমি এখন খুঁজতেছি যে পি কিউ কোত্থেকে নিয়ে আসা যায়। তো কি করছি, এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু 28 ছিল, স্কোয়ার করে দিছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, দেন আমি দেখছি এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ারের ভ্যালু তো আমি জানি, দেন আমি 2pq এর ভ্যালু বের করছি। ঠিক আছে, 2pq এর ভ্যালু বের করছি, এই ভ্যালুটা আমি এখানে বসাই দিছি, লাস্টে কত আসছে, 16। ওকে, তাইলে আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল এবং খুবই সুন্দর ছিল, এবং আশা করি একটা নাম্বার স্কোয়ার কিভাবে করতে হয় এটা শর্টকাটও জেনে গেছো। ওকে, এইগুলা এখন আমরা এই ম্যাথটা দেখবো। আচ্ছা একটা মিনিট, আমরা এই যে আগের যে একটা ম্যাথ দেখছি, ওকে, এখানে জাস্ট আমরা এখানে স্কোয়ারের একটা টেকনিক দেখছি, তাই না? আচ্ছা এই ম্যাথটা আমরা কি আরো একটা সূত্রের মাধ্যমে সলভ করতে পারি না? আমরা কিন্তু ডিরেক্টলি এটা মানে একটা সূত্র শুরুর দিকে প্রমাণ করে দিয়েছিলাম, মনে আছে? যেমন দেখো, দুটি বল সমকোণে ক্রিয়া করে। ওকে, তো এটা আমার নাম্বার 1 প্রসেস থাকলো। আমি আরেকটা শর্ট ট্রিক্সে তোমাদের একটু দেখাই, কি বলছে, দুটি বল সমকোণে ক্রিয়া করলে দ্যাট মিনস আলফা ইকুয়াল টু কত পাইছে আমি, 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আবার দেখো, এদের বৃহত্তম লব্ধির মান 28, উইচ ইজ কত, বৃহত্তম লব্ধির মান 28, তাহলে বৃহত্তম লব্ধি কিসের জন্য আসে, 0 ডিগ্রির জন্য আসে। ওকে, আরেকটা কি বলছে, ক্ষুদ্রতম লব্ধির মান, দ্যাট মিনস আর মিনিমাম কিসের জন্য আসতে পারে,
180 ডিগ্রির জন্য আসতে পারে। আমরা কি এই সূত্র মনে আছে? 2 ইন্টু আর পি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আর ম্যাক্স হোল স্কোয়ার প্লাস আর মিনিমাম হোল স্কোয়ার। ঠিক আছে, মনে আছে এই সূত্রের কথা? আমরা কিন্তু শুরুতে প্রমাণ করে দিয়েছিলাম। ওকে, তাহলে খেয়াল করো তো, ওরা অ্যাকচুয়ালি এখানে কি চাইছে? আর মিনিমাম চাইছে, আর মিনিমাম হোল স্কোয়ার। তাহলে এই যে এখানে ভ্যালুটা দেয়া আছে আর মিনিমাম হোল স্কোয়ার, সো 2 ইন্টু আর পি। আর পি লম্ব বরাবর যদি থাকে তাহলে 20 স্কোয়ার করলে কত হবে? 400। আবার কি হবে খেয়াল করো তো, এটাকে যদি দুই পাশে নিয়ে যাই মাইনাস কত হবে? আর ম্যাক্সিমামের ভ্যালু কত? 28 হোল স্কোয়ার অলরেডি আমরা বের করে ফেলছি। কত? 784। ঠিক আছে, 784। আচ্ছা, তাহলে এইখানে যে স্কোয়ার দেয়া আছে এটাকে আমরা স্মুথ করে দিচ্ছি, এখন আর এটা দরকার নাই। আমি আরেকবার বলি, আমরা কি করছি খেয়াল করো, আর মিনিমামের ভ্যালু বের করব, তাহলে জাস্ট আর ম্যাক্সিমামকে এই যে 2 আর পি স্কোয়ার থেকে বিয়োগ করে দিচ্ছি। সো যখন দুটা ফোর্স পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, তখন তার লব্ধির ভ্যালু কত? 20 স্কোয়ার এখানে লিখেছি, হুইচ ইজ তার ভ্যালু কত? তার ভ্যালু হইল, খেয়াল করো, তার ভ্যালু আমরা পাচ্ছি, তার ভ্যালু আমরা পাচ্ছি কত? তার ভ্যালু আমরা পাচ্ছি 400। ঠিক আছে, মাইনাস কি হবে? আর ম্যাক্সিমাম স্কোয়ার। সো ম্যাক্সিমামের ভ্যালু হলো 28, স্কোয়ার করলে কত হবে? 784। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা 800, এটা 784, তাহলে কত হবে? 16। একই আনসার আমরা পাইছি। ঠিক আছে, সো আমি দুইভাবে দেখাই দিলাম। ওকে, আমি ভ্যালুটা বের করার দুইটা প্রসেসে এখানে দেখাই দিলাম। সো আমার মতে, খেয়াল করো, আমার মতে তোমরা সেকেন্ড নিয়মটাই, নিয়মে এই এই ধরনের ম্যাথ সেকেন্ড নিয়মে করাটাই বেটার। ঠিক আছে, বাট ইন কেস যে সূত্র তোমার মনে নাই, তখন কি করবা? তখন আমাদের যে সিম্পল যে টেকনিক, যেটা আমরা অনেক যুগ যুগ ধরেই ম্যাথ গুলা করতেছি, যে সিস্টেমে করতেছি ওইভাবে করতে হবে। ঠিক আছে, যাই হোক, এই শর্ট টেকনিক গুলা খুবই কাজে লাগবে। সো শর্ট টেকনিক গুলা দেখা যায় যে মেইন সূত্রই মনে থাকে না, শর্ট টেকনিক কোত্থেকে মনে থাকবে? সো মনে রাখার একটাই উপায়, সেটা হলো বারবার প্র্যাকটিস করা। লং কাট পাশে রেখে শর্টকাটটা বারবার প্র্যাকটিস করা। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করো আজকের লাস্ট ম্যাথ, এটা এখানে একটু সলভ করব। কোন একটি বিন্দুতে ক্রিয়ারত 2 নিউটন ও 2√2 নিউটন বলয়ের লব্ধি 2√5 নিউটন হলে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা আমাদের বের করতে হবে। তাদের মধ্যবর্তী কোণ বা আলফার ভ্যালু কত, এটা আমরা এখন বের করব। সো লব্ধি বলছে 2√5 হোল স্কয়ার। ওকে, প্রথমটার স্কয়ার করলে কত আসবে? আমি এখানে ডিরেক্টলি লিখে দিচ্ছি 2 স্কয়ার, আর এখানে হলো 2√2 হোল স্কয়ার। আচ্ছা, এই দুটার গুণ করলে কত হবে? 4√2। আরো 2 গুণ করলে কত হবে? 8√2 cos আলফা। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখন একটু বিস্তারিত করি। 2√5 কত হবে? 4 ইন্টু 5, 2 কে বর্গ করলে হয় 4, আর এখানে √5 কে স্কয়ার করলে কি হবে? 5। তাইলে এখানে 4 ইন্টু 5 কত? 20। ডিরেক্টলি লিখতেছি, নিজ দায়িত্বে করবা। এখানে হলো 4, আর এটা কত? 4√2 8। এখানে হলো 8√2 cos আলফা। এখন আমরা তাড়াতাড়ি একটু ক্যালকুলেশনটা করব। 12, 20 থেকে 12 গেলে কত হয়? 8, এখানে 8√2 cos আলফা। তাইলে cos আলফা ইকুয়াল টু কত হবে? 1/√2 অথবা cos 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু আমরা কত পাচ্ছি? 45 ডিগ্রি আমরা পাচ্ছি। আলফার ভ্যালু আমরা কত পাচ্ছি? 45 ডিগ্রি আমরা পাচ্ছি। এইটা একটা ম্যাথ, খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ আমি বলবো। ওকে, বেশ কয়েকটা ম্যাথ আমরা এখানে সলভ করছি। ওকে, জাস্ট আমাদের আজকে এই অধ্যায়ের প্রথম লেকচার। এখানে আমরা দেখছি যে দুইটা বল যদি আলফা কোণে থাকে, ওকে, তাহলে তাদের লব্ধির মান কেমন হইতে পারে। ওকে, সো এটা একটা বেশ ইম্পর্টেন্ট। এই টাইপের আন্ডারে অনেক ম্যাথ আসছে, আমরা শুরুতে অ্যানালাইসিসটা দেখাইছি। সো আমার জাস্ট একটা সাজেশন থাকবে, ম্যাথ সিম্পল হইলো, সিমিলার টাইপের ম্যাথ তোমরা কি করবে? বারবার প্র্যাকটিস করবা। তুমি ঘড়ি ধরে দেখো যে এই ধরনের সিম্পল ম্যাথে কত সময় লাগতে পারে। ওকে, যদি মনে হয় যে না, আমার যে এক্সামে যে আমি যতটুকু সময় পাবো তার চেয়ে অনেক বেশি সময় লেগে যাচ্ছে, তাহলে কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, বড় আমি বলবো সময় বেশি লাগতেছে কম লাগতেছে, যাই হোক তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ এই টাইপটা আমার কাছে বেশ ইজি মনে হয়েছে।
সো এইখানে তুমি চেষ্টা করবো যত সময় কমানো যায়, তাহলে কি হবে, আরো হার্ড ম্যাথ থাকতে পারে, ওইখানে তুমি সময়টা কাজে লাগাইলা। ওকে, সো পরীক্ষার আগ পর্যন্ত তোমরা কি করবা, প্র্যাকটিস করতে থাকবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, পরবর্তী লেকচারে দেখা হবে। ওকে।